আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্ষণ মুখর একটি সন্ধ্যায় চায়ের কাপ হাতে আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। ওয়েলকাম টু টুডেস লাইভ সেশন। আমি আজকের এই সেশনটার নাম দিয়েছি 1 আওয়ার উইথ লাস্ট আওয়ার। যদিও যদিও আমি চেষ্টা করব একটু তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে, কারণ আমরা সবাই জানি যে আপনারা ইতিমধ্যে সবাই জানেন আপনাদের রেসিডেন্সি পরীক্ষা, আগামী রেসিডেন্সি অ্যাডমিশন টেস্ট ফর দ্য সেশন মার্চ 26 অনুষ্ঠিত হবে নভেম্বর 14-এ, অর্থাৎ 14ই নভেম্বর একযোগে আগামী রেসিডেন্সি পরীক্ষা অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। পোস্ট গ্রাজুয়েশন আসলে ডাক্তারদের একটি স্বপ্নের নাম, একটা ড্রিমের নাম। নিজের ড্রিম নিয়ে, নিজের স্বপ্ন নিয়ে কাজ করার লোভে এমবিবিএস এর পরেও শত শত নির্ঘুম রাত কাটে এই গাড়িতে। আমি পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে যারা প্রিপারেশন নেন, পোস্ট গ্রাজুয়েশন যারা প্রিপারেশন নেন, আহ, তারা কেউই কারো থেকে কম নলেজ বেয়ার করেন না, অর্থাৎ নলেজের ডেপথ সবারই সাধারণত অনেক বেশি হয়। আহ ইতোমধ্যে আমাদের সাথে অনেকে জয়েন করেছেন, যদিও কারোর সাথে সেভাবে কথা বলা হয় নাই। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইতোমধ্যে আমাদের সাথে 20 জন জয়েন করেছেন। আমাকে কি শোনা যাচ্ছে কিনা? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা বলছিলাম, পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে যারা প্রিপারেশন নেন তারা আসলে কেউই কারো থেকে নলেজের ডেপথে কেউই কারো থেকে পিছিয়ে থাকেন না। তারপরেও কারো ক্ষেত্রে দেখা যায় কি যে একবারের চেষ্টাতেই সফলতা আসে, অথবা কারো ক্ষেত্রে দেখা যায় যে বেশ কয়েকবার অ্যাটেম্পটের প্রয়োজন হয়। এটার কারণ কি? আমরা কিভাবে এই জার্নিতে সফলতা অর্জন করব? আজকের সেশনটাতে আমরা এ নিয়ে কথা বলবো। কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। যদি মডিফায়েবল নন মডিফায়েবল ফ্যাক্টর এই হিসেবে যদি আমি একটু বলি, তাহলে নন মডিফায়েবল ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে আমাদের রিজিক, তাই না? এটা তো আমাদের হাতে নাই। মহান সৃষ্টিকর্তা যে সময়ে যার জন্য যখন ভাগ্যে যেটা লিখে রেখেছেন, সেই সঠিক সময়েই সেটা হবে। মডিফায়েবল ফ্যাক্টর হিসেবে যদি বলি, যেটা আমাদের হাতে আছে, যেটার জন্য আমরা চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের পরিশ্রম, আমাদের স্ট্র্যাটেজি। এটার জন্যই এটাই আসলে আমাদের কর্তব্য, এটাই করা উচিত, যে আমাদের বেস্টটা দিয়েই চেষ্টা করা উচিত। এই স্ট্র্যাটেজিগত ভুলের কারণে অনেক সময় দেখা যায় যে রেজাল্ট আশানুরূপ হয় না। আপনি অনেক জানেন, আপনার ডেপথ অফ নলেজ অনেক বেশি, আপনি অনেক কিছু পড়ছেন, কিন্তু যদি আপনি এটা না জানেন যে পরীক্ষার জন্য কোনটা ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কোনটা আসবে, আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে সেটা ডেলিভার না করে আসতে পারেন, তাহলে কিন্তু রেজাল্ট দেখা যায় অনেক সময় আশানুরূপ হয় না। তো এজন্য পরীক্ষার জন্য কি পড়বো, কতটুকু পড়বো, কি স্ট্র্যাটেজিতে পড়বো, এটা জানা দেখা যায় যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই এক্সাম স্ট্র্যাটেজি এই 1 আওয়ার সেশনে হয়তো আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে বলে দিতে পারবো না, বা আপনি একদিনেও জেনে যাবেন না। রেগুলার বেসিসে যখন আপনি গাইডলাইন ধরে আগাবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বাদ দিয়ে যাওয়াই যাবে না, আর কোনটা একটু কম পড়ে গেলেও চলবে। আর সেই সাথে আমরা জেনেসিস ফ্যামিলি তো আপনাদের সাথেই আছি। তো আজকের সেশনে লাস্ট আওয়ার প্যাথোলজি পার্ট নিয়ে কিছু কথা বলবো। আমি ডক্টর বরিষ্ঠা চৌধুরী, রেসিডেন্ট কার্ডিয়াক সার্জারি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, মেন্টর অ্যাট জেনেসিস রেসিডেন্সি অ্যান্ড ডিপ্লোমা ডিপার্টমেন্ট। প্রথমে লাস্ট আওয়ার নিয়ে কিছু কথা যদি বলি। লাস্ট আওয়ার ইজ অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট আওয়ার। লাস্ট আওয়ারে আসলে কি আছে? লাস্ট আওয়ার বেসিক্যালি কোনো ম্যাজিক বুক না। লাস্ট আওয়ার আসলে একটা কালেকশন অফ কোয়েশ্চেন ব্যাংক। কিন্তু এটাকে যদি আপনি সঠিকভাবে সঠিক ওয়েতে ব্যবহার করতে পারেন,
তাহলে লাস্ট আওয়ার আসলে একটা ম্যাজিক বইয়ের মতো কাজ করবে। লাস্ট আওয়ারে প্রিভিয়াস রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষাগুলোর কোশ্চেনের কালেকশন আছে। তো এই কোশ্চেন গুলো আপনাদের জন্য কেন ইম্পর্টেন্ট, কেন আপনি লাস্ট আওয়ার পড়বেন, কেন আজকে আমাদের এই সেশন, কেন আপনারা সবাই এই সেশনটাতে যুক্ত হয়েছেন, কিছু তো নিয়ে যেতে হবে এই সেশন থেকে, তাই না? তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রেসিডেন্সি ডিপ্লোমায় কিছু কোয়েশ্চেন রিপিট হয়। ঠিক আছে, কিছু কোয়েশ্চেন রিপিট হয়, যদিও আগে সেটা বেশি হতো, এখন সেই রেশিওটা অনেক কম, রিপিট হওয়ার রেশিও। তারপরেও কিছু কোয়েশ্চেন রিপিট হয়, এবং আপনি এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করলে জানতে পারবেন যে কোন টপিক থেকে কোয়েশ্চেন হয়। হ্যাঁ, আপনি যদি আননেসেসারি টপিকস পড়েন, লেস ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে অনেক নলেজ নিয়ে রাখেন এবং 5 স্টার ইনফিনিটি স্টার টপিক গুলো না পড়ে যান, না জানেন যে কোনটা পড়তেই হবে, তাহলে কিন্তু আপনি এক্সাম হলে হয়তোবা কনফিউজড হয়ে যাবেন, সঠিকভাবে ডেলিভার করে আসতে পারবেন না। ঠিক আছে। আর এক্সাম হলে কিছু আননোন টপিক, আনকমন টপিক সব সময়ই থাকবে। এটা শুধু আপনার জন্য আনকমন না, এটা সবার জন্য আনকমন। সুতরাং এইটা নিয়ে বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনাকে ওয়ারিড হতে হবে যে আপনি যাতে প্রিভিয়াস কিছু মিস্টেক না করে আসেন, সহজ জিনিস যাতে ভুল করে না আসেন। সেই জন্য আপনাকে প্রিভিয়াস জিনিসগুলো স্ট্র্যাটেজি অনুসারে, প্রিভিয়াস টপিক গুলো স্ট্র্যাটেজি অনুসারে আপনাকে খুব ভালো করে পড়ে যেতে হবে। আর রিসেন্ট আপডেটস নিয়ে যেটা বলবো, লাস্ট আওয়ারে প্রতি বছরই লাস্ট আওয়ার আপডেট করা হয়। অর্থাৎ প্রতি বছরই যে রেসিডেন্সি ডিপ্লোমার যে নতুন কোয়েশ্চেন গুলো যোগ হয়, সেগুলো হচ্ছে আপডেট করা হয়। সাথে হচ্ছে একটা সাপ্লিমেন্ট কপি আকারেও প্রকাশ করা হয়। সাপ্লিমেন্ট কপিতে কি হয়, ধরেন আপনার কাছে লাস্ট আওয়ার গোল্ড বা লাস্ট আওয়ার ডায়মন্ড বা আগের এডিশন কোন একটা আছে, তো আপনি কি পরের বছরের জন্য আবার পুরো লাস্ট আওয়ারটা কিনবেন? তখনকার জন্য আসলে সাপ্লিমেন্ট কপিটা বের করা হয়। সাপ্লিমেন্ট কপিতে একদম রিসেন্ট আপডেটেড কোয়েশ্চেন গুলো অ্যাডেড থাকে। ইন্ট্রোডাক্টরি কথাবার্তা তো অনেক হলো, আমরা চলেন একটু লাস্ট আওয়ারের দিকে যাই। ঝটপট দেখে ফেলি যে প্যাথোলজি পার্টটা আমরা কিভাবে পড়বো। হ্যাঁ, প্যাথোলজি পার্টটা আমরা কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে আমরা প্যাথোলজি পার্টের একদম একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবো, যেখানে আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকবে। আচ্ছা, প্যাথোলজি থেকে সাধারণত 25 to 30 মার্কস আসে, 25 থেকে 30টা কোয়েশ্চেন আসে। চ্যাপ্টার হচ্ছে মোটামুটি, চ্যাপ্টারকে যদি আমি ব্রড হেডিং এ ভাগ করি তাহলে দেখা যায় সেল ইনজুরি অ্যাডাপ্টেশন, ইনফ্লামেশন, হিলিং রিপেয়ার, হেমোডাইনামিক্স, নিওপ্লাজম অ্যান্ড জেনেটিক্স, এই 5টা চ্যাপ্টার হচ্ছে উম, মানে মোটা দাগে আমি ভাগ করতে পারি। এছাড়া আলাদা করে হিস্টোপ্যাথোলজি থেকে কিছু কোয়েশ্চেন এসে থাকে। তো সেল ইনজুরি আমি আজকে আপনাদেরকে ট্রু ফলস পড়াবো না, ঠিক আছে? আমি আজকে আপনাদেরকে ট্রু ফলস পড়াবো না, কোনটা ট্রু কোনটা ফলস, কেন ফলস, কেন এটা হলো, এইটা আজকে আমাদের সেশনের আলোচিত বিষয় না। আজকে আমাদের সেশনে আলোচিত বিষয় হচ্ছে আমরা কি পড়বো, কিভাবে পড়বো। এই যে 1 মাস আপনাদের হাতে আছে, আজকে 10 তারিখ, তাই না? আগামী 14 তারিখে আপনাদের পরীক্ষা। তো এই যে কয়েকটা দিন, এই একটা মাস আপনি লাস্ট আওয়ারকে ব্যবহার করে একদম কিভাবে পুঙ্খানুপুঙ্খ একটা প্রিপারেশন নিতে পারেন, সেটাই হচ্ছে আমাদের আজকের সেশনের আলোচিত বিষয়। তো যাই হোক, সেল ইনজুরি অ্যাডাপ্টেশন, এই যে স্লাইডটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই স্লাইডটা আসলে কি? এই স্লাইডটা আসলে হচ্ছে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়া, ঠিক আছে, একটা লুক দেওয়া যে সেল ইনজুরি অ্যাডাপ্টেশন থেকে প্রিভিয়াস ইয়ার গুলোতে কোন টপিকে কয়টা করে কোয়েশ্চেন আসছে। এটা আসলে এই সব কোয়েশ্চেন গুলো লাস্ট আওয়ারেই আছে। আমি শুধু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে কোন টপিক থেকে কয়টা করে কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেন গুলো কিন্তু লাস্ট আওয়ারে দেওয়া আছে, দেখেন। আমি একটু আপনাদেরকে দেখাই সেলুলার যে টপিকটা, হ্যাঁ, সেলুলার অ্যাডাপ্টেশন টপিকটা, এটা থেকে দেখেন
13টা কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার গুলাতে। রিভার্সিবল ইরিভার্সিবল সেল ইনজুরি 10টা কোয়েশ্চেন, ইসকেমিক রিপারফিউশন ইনজুরি থেকে একটু কম, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, নেক্রোপ্টোসিস 15টা কোয়েশ্চেন, ঠিক আছে, ফ্রি রেডিক্যাল থেকে 11টা, প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন থেকে 10টা কোয়েশ্চেন। তাহলে কি বুঝলেন? এটা হচ্ছে কিন্তু লাস্ট আওয়ারের ওভারভিউ। হ্যাঁ, লাস্ট আওয়ারে এই কোয়েশ্চেন গুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে আপনি ধারণা করতে পারবেন না যে আপনি কোন টপিকটা বেশি করে পড়বেন, কোন টপিকটা একটু কম পড়লেও চলবে। তার মানে সেলুলার অ্যাডাপ্টেশন, সেলুলার অ্যাডাপ্টেশন কি কি? সেলুলার অ্যাডাপ্টেশন হচ্ছে চারটা: হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া, রাইট? হাইপারট্রফি কি? হাইপারট্রফি হচ্ছে সেলের সাইজ ইনক্রিজড হওয়া, হাইপারপ্লাসিয়া সেলের নাম্বার ইনক্রিজড হওয়া, অ্যাট্রফি, অ্যাট্রফি হচ্ছে সেলটা শ্রিঙ্ক করা, ঠিক আছে, সেলের সাইজটা কমে যাওয়া। আর মেটাপ্লাসিয়া হচ্ছে যখন এক ধরনের সেল আদার টাইপ অফ সেল দিয়ে রিপ্লেসড হয়। তো এই যে সেলুলার অ্যাডাপ্টেশন গুলো থেকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে। সুতরাং এই টপিকটা না পড়ে কি আপনি রেসিডেন্সি পরীক্ষা দিতে যাবেন? এই টপিকটা থেকে আপনি অবশ্যই কোয়েশ্চেন কমন পাবেন, সুতরাং এটা না পড়ে যাওয়া যাবে না। রিভার্সিবল ইরিভার্সিবল সেল ইনজুরি, একদম যদি কাট পয়েন্ট বলি যে রিভার্সিবল সেল ইনজুরিটা কখন ইরিভার্সিবল হয়ে যায়, যখন প্লাজমা মেমব্রেন ব্রেক হয়। হ্যাঁ, প্লাজমা মেমব্রেন যখন রাপচার হয়ে যায় তখন আর সেল ইনজুরিটাকে রিভার্স করা যায় না। এখান থেকে দেখেন 10টা কোয়েশ্চেন আসছে, সুতরাং এটাও কি 3 স্টার টপিক, খুব ইম্পর্টেন্ট, না পড়ে যাওয়া যাবে না। ইসকেমিক রিপারফিউশন ইনজুরি থেকে প্রিভিয়াসলি একটা দুইটা কোয়েশ্চেন আসছে, ফ্যাটি লিভার থেকে কিছু কোয়েশ্চেন আসছে, এটা আপনি দেখে যাবেন, বাদ দিয়ে যাওয়া যাবে না। তবে যে এটাতে খুব ডেপথে পড়তে হবে ব্যাপারটা এমন না। নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, নেক্রোপ্টোসিস খুব ইম্পর্টেন্ট। নেক্রোপ্টোসিস থেকে কিছুটা কম আসে, বাট নেক্রোসিস অ্যাপোপ্টোসিস থেকে অনেক কোয়েশ্চেন আসে, ঠিক আছে, অনেক কোয়েশ্চেন আসছে। ফ্রি রেডিক্যাল ইনজুরি কি কি হয়, তারপরে হচ্ছে এনজাইমস কি কি কাজে লাগে, ফ্রি রেডিক্যালস গুলো দিয়ে কিভাবে কোন ইনজুরি হয়, এই কোয়েশ্চেন গুলো কিন্তু অনেকবার আসছে, অনেকবার পরীক্ষায় আসছে, সুতরাং এটা না পড়ে যাওয়া যাবে না। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখেন যে এই যে আমি এই স্লাইডটা দেখাইলাম যে কোন টপিক থেকে কোন কোশ্চেন আসছে, এটা যদি আপনি লাস্ট আওয়ার সলভ না করেন, এই কোশ্চেন গুলো কি আপনি জানতে পারতেন যে কোন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, কোন টপিকটা একটু লেস ইম্পর্টেন্ট? সেরকম আপনি ধরেন হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন পড়ছেন, হ্যাঁ, অনেকগুলো টপিক পড়ছেন, কিন্তু দেখা যায় যে আপনি কোয়েশ্চেন সম্পর্কে জানেন না, বা হচ্ছে কোয়েশ্চেন কিভাবে আসে, কি স্টেম আসে, কি কি অপশন আসে, কেন এটা ট্রু, কেন এটা ফলস। আপনি হাইপারট্রফি সম্পর্কে জানেন, আপনি হাইপারপ্লাসিয়া সম্পর্কে জানেন, কিন্তু আপনি অপশনগুলো আপনার পরীক্ষার হলে পরিচিত লাগবে না যদি আপনি কোয়েশ্চেন সলভ না করেন, ঠিক আছে। এই যে দেখেন আমি লাস্ট আওয়ারের জাস্ট পিডিএফটা আপনাদের সামনে ওপেন করছি, যে সেলুলার অ্যাডাপ্টেশন, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ট্রফি, এইগুলো থেকে কতগুলো কোয়েশ্চেন। আর আপনাদের জন্য সাথে কিছু প্রবাবল স্টেম দেওয়া আছে, কিছু কেন হলো এটার এক্সপ্লেনেশন অ্যাড করা আছে, যদিও লেকচার শিট যেটা মেইন শিট সেটা আপনি পড়ার পরই কোয়েশ্চেন সলভ করবেন, তারপরে কিছু এক্সপ্লেনেশন এখানে দেওয়া থাকে। আচ্ছা, চলেন তাহলে আমরা আবার আহ এখানে আসি। আচ্ছা দেখেন যে সেলুলার অ্যাডাপ্টেশন ইনক্লুডস, হ্যাঁ, এই কোশ্চেনে মেটাস্টাসিস আর ডিস্ট্রফি এই অপশনটা হচ্ছে ফলস, কারণ আমরা জানি সেলুলার অ্যাডাপ্টেশন চারটা: হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া, ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু হঠাৎ করে ধরেন আপনি কোশ্চেন গুলো প্র্যাকটিস করে যান নাই, তখন হঠাৎ করে পরীক্ষার হলে আপনার মাথাটা একদম খুব কম সময়ে কাজ করবে না, এক সহজ প্রশ্নও মনে হবে একটু কনফিউজিং, ঠিক আছে, কারণ পরীক্ষায় অনেক কম সময়ে আপনার 200টা কোয়েশ্চেনের আনসার করতে হবে এবং কিছু ছেড়ে আসা যাবে না, ঠিক আছে। যদি ধরেন আপনার লাস্টের দিকে সময় নাই, আপনি দরকার হলে সবগুলো ট্রু দিয়ে আসবেন, তারপরও আপনি কিছু বাদ দিয়ে আসবেন না, আপনার টাইম ম্যানেজমেন্টের জন্য কিন্তু পরীক্ষা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নেক্সিস অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট। দেখেন নেক্রোসিসের লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসের এক্সাম্পল কোনগুলা,
কোয়াগুলেটিভ নেক্রোসিসের এক্সাম্পল কোনগুলা, এই জিনিসগুলা কিন্তু ডিস্টিংটিভলি জানতে হবে এবং কোশ্চেন সলভ করতে হবে যাতে পরীক্ষার হলে ঝট করে আপনার মাথায় আসে। ঠিক আছে? পরীক্ষার হলে অনেক সময় জানা সত্ত্বেও কম সময়ে যা ইনপুট অনেক সময় দেওয়ার ক্ষেত্রে আমরা দেখা যায় কনফিউজ হয়ে যাই, মাথা কাজ করে না, এই ব্যাপারগুলা প্রিভেন্ট করতে হবে, তাই না? এখন চলেন আমরা পরের চ্যাপ্টার ইনফ্লামেশন, ইনফ্লামেশন নিয়ে কিছু কথা বলি। ইনফ্লামেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আহ সবচেয়ে বেশি কোয়েশ্চেন পাবেন, আমি তো বলেছি প্যাথোলজি থেকে আপনি কয়টা কোয়েশ্চেন পাবেন, প্যাথোলজি থেকে আপনি 25 থেকে 30টা কোয়েশ্চেন পাবেন। এর মধ্যে ধরেন ইনফ্লামেশন থেকে 5 থেকে 6টা কোয়েশ্চেন পাবেন। তবে সবচেয়ে, যদি প্যাথোলজির মধ্যে বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে নিওপ্লাসিয়া। ঠিক আছে, নিওপ্লাসিয়া যখন চ্যাপ্টারটাতে আমি যাব, দেখবেন যে হিউজ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে। এখানে যেমন এই যে সেলুলার অ্যাডাপ্টেশনে আমি কি দেখিয়েছি, সেলুলার অ্যাডাপ্টেশনে দেখিয়েছি যে 13টা 15টা 10টা এরকম করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলা টপিক গুলা থেকে আসছে। নিওপ্লাসিয়া থেকে দেখবেন কি যে 20-30টা করে কোয়েশ্চেন আসে। আচ্ছা, আমরা ধীরে ধীরে সেদিকে যাব। আমরা চলেন একটু ইনফ্লামেশন নিয়ে কথা বলি। ইনফ্লামেশন কে আমি সাধারণত যখন ক্লাসে পড়াই তখন হচ্ছে 3 ভাগে ভাগ করে পড়াই। হ্যাঁ, অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, আর হচ্ছে কি বলেন তো কিছু মুখস্থ পড়া, অর্থাৎ ইনফ্লামেটরি মেডিয়েটরস, সাইটোকাইনস, এই জিনিসগুলা, অর্থাৎ 3 ভাগে ভাগ করে পড়াই। অ্যাকিউটে পড়াটা বেশি, কিন্তু অ্যাকিউট থেকেও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রনিক। ক্রনিক, অ্যাকিউটে পড়া বেশি, ক্রনিকে পড়া একটু কম, কিন্তু ক্রনিকই বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখেন এই যে ক্রনিক থেকে কোয়েশ্চেন আসছে 6টা, প্লাস গ্রানুলোমাটাস ইনফ্লামেশন থেকে কোয়েশ্চেন আসছে কিন্তু 14টা। এখন আপনারা তো এখন পড়াশোনা মোটামুটি শেষ, 1 মাস আছে, রিভিশন চলতেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে ক্রনিক আর গ্রানুলোমাটাস ইনফ্লামেশন কিন্তু একটা টপিকের আন্ডারে আলোচনা করা যায়, ক্রনিক ইনফ্লামেশনের আন্ডারে আলোচনা করা যায়। সুতরাং ক্রনিক ইনফ্লামেশন কিন্তু ইনফিনিটি স্টার, ক্রনিক ইনফ্লামেশন ইনফিনিটি স্টার, ক্রনিক ইনফ্লামেশন না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। সেরকম অ্যাকিউট ইনফ্লামেশনও খুব ইম্পর্টেন্ট, অ্যাকিউট ইনফ্লামেশনও না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। ঠিক আছে? ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলা কি দেখা যায়, দেখা যায় এগুলা একটু মুখস্থ টাইপের পড়া। আহ, আমি বলেছি না যে ইনফ্লামেশন থেকে 5 থেকে 6টা কোয়েশ্চেন আসে। তো ইনফ্লামে ধরেন কনসেপচুয়াল কোয়েশ্চেন আসলো 2টা, মুখস্থ থেকে কোয়েশ্চেন আসলো 3টা, এরকম আর কি। অথবা ভাইস ভার্সা হতে পারে যে কনসেপ্ট থেকে 3টা, আহ মুখস্থ থেকে 2টা, এরকম ভাবে কোয়েশ্চেন আসে। তো ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলা আপনি বারবার যখন পড়বেন, রিভিশন দিবেন, পরীক্ষা দিবেন, তখন অনেকটাই আয়ত্তে চলে আসবে। অ্যাকিউট ফেস প্রোটিন থেকে কোয়েশ্চেন হয়, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস থেকে কোয়েশ্চেন হয়। তবে মজার ব্যাপার হচ্ছে এই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস বা অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমটা পড়লে অনেক ইনফ্লামেটরি মেডিয়েটরস এর আহ, যে কাজগুলা, ফাংশন গুলা, এটা অনেকটা পড়া হয়ে যায়। তাহলে অ্যাকিউট ইনফ্লামেশন কি 3 স্টার, ক্রনিক ইনফ্লামেশন কি স্টার, ইনফ্লামেটরি মেডিয়েটরস কি পড়ে যেতে হবে 3 স্টার, অ্যাকিউটিক অ্যাসিড মেটাবলিজম পড়ে যেতে হবে 3 স্টার। অ্যাকিউট ফেস প্রোটিন কোনগুলা, অ্যাকিউট ফেস প্রোটিন থেকে আগে প্রিভিয়াস ইয়ারে অনেক বেশি কোয়েশ্চেন হইতো, এখন একটু কোয়েশ্চেনের সংখ্যা কমে গিয়েছে। চলেন আমরা ইনফ্লামেশন থেকে কয়েকটা কোয়েশ্চেন দেখে আসি যে কি ধরনের কোয়েশ্চেন হয়। ইনফ্লামেশন থেকে আপনি আরো বেশি কোয়েশ্চেন পাবেন লাস্ট আওয়ারে। এখানে তো আজকে এত কম সময়ে সব কোয়েশ্চেন আলোচনা করা সম্ভব না। আমি জাস্ট কয়েকটা কি টপিকের কোয়েশ্চেন নিয়ে আসছি আর কি। দেখেন, কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন, এটা আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ক্যালোর, ডলর, রুবর, টিউমর, ফাংশিওলেসা, রাইট? এখন হচ্ছে তাহলে এই যে ট্রেমর আর স্টুপর, এটা হচ্ছে ফলস। এটা উম, কি বলবো, অনেক ছোটবেলার কোশ্চেন, পরিচিত কোশ্চেন, তারপরও দেখা যায় অনেক সময় পরীক্ষার হলে আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন কাজ করে। সিম্প্যাথেটিক স্টিমুলেশনে কি হয়, পিপিলারি ডাইলেটেশন হয়। আপনি অনেক সময় জানা জিনিসও ভুল করে আসতে পারেন, বা জানা জিনিসও অনেক সময় কি হয়, ট্রু কে ফলস বা ফলস কে ট্রু দাগায় আসেন। অনেক সময় দেখা যায় কি যে পরীক্ষার হলে প্রথম কোয়েশ্চেনটা আপনি একদম আননোন, প্রথম কোয়েশ্চেনটা সম্পর্কে আপনি একদম জানেন না, আপনার কিন্তু মানে খুবই স্ট্রেসড হয়ে যাওয়ার কোনোই কারণ নাই। ঠিক আছে? প্রথম কোয়েশ্চেনটা দরকার হলে আপনি একটু মার্ক করে রাখেন,
পরে আপনি আবার চিন্তা করবেন, আপনি পরের কোয়েশ্চেনে যান। অথবা দেখা যায় কি যে আপনি কোনো কোয়েশ্চেনের অপশনগুলো সম্পর্কে একদম জানেন না, মানে কোনোদিন দেখেন নাই আপনি অপশনগুলা। আপনি যদি কখনো যদি কোনোভাবে বের করে আসতে পারেন যে কোন দুইটা ফলস, তাহলে আপনি বাকিগুলো ট্রু দিয়ে দিবেন। ঠিক আছে? অথবা আপনি বেরই করতে পারতেছেন না যে কোনটা ফলস কোনটা ট্রু, তাহলে আপনি কি করবেন, সবগুলো ট্রু দিয়ে আসবেন। তারপরও কোনো কোয়েশ্চেন ছেড়ে আসা যাবে না, আপনাকে 200টা কোয়েশ্চেনই দাগিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, কার্ডিনাল সায়েন্স অফ ইনফ্লামেশন সম্পর্কে আমরা কার্ডিনাল সায়েন্স অফ ইনফ্লামেশন সম্পর্কে আরো বিস্তারিত কথা আছে, যেটা আপনারা লেকচারে হয়তো ভালো করে পড়ছেন, যে রুবোর ক্যালর কেন হয়, ক্যালর কেন হয়, ডলর কেন হয়, ফাংশিওলেসা কেন হয়, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এরপরে আসেন যে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে এক্সুডেট এবং ট্রান্সুডেট। হ্যাঁ, এইটা আপনি হিলিং রিপেয়ার্সেও কিন্তু ইডেমা একটা অনেক ইম্পর্টেন্ট টপিক। হিলিং রিপেয়ার্স হিমোডাইনামিক্স যে চ্যাপ্টারটাতে, এটাতেও দেখবেন যে ইডেমা সম্পর্কে অনেক কথাবার্তা আছে। আবার ইনফ্লামেশন ইডিমা সম্পর্কে কিছু ছোট কথা আছে। এখানে একটা জিনিস নিয়ে সবসময় আপনাদের কনফিউশন হয়, সবসময় কনফিউশন হওয়ার কারণে কি হয়, আপনারা ভুল করে আসেন। সেটা হচ্ছে এক্সুডেট এবং ট্রান্সুডেট। ঠিক আছে? এক্সুডেট এবং ট্রান্সুডেট লাস্ট আওয়ারের প্রিভিয়াস কিছু কিছু এডিশনে কয়েকটা কোশ্চেনে একটু ঝামেলা ছিল, একটু ট্রু ফলস নিয়ে কনফিউশন ছিল। এই এডিশন গুলাতে সেটা ঠিক করে ফেলা হয়েছে। তারপরও আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। ইনফ্লামেশন যখন হয়, অ্যাকিউট ইনফ্লামেশন যখন হয়, তখন আমরা কি জানি? তখন আমরা জানি যে ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি, ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি ইজ দ্য হলমার্ক অফ অ্যাকিউট ইনফ্লামেশন, তাই না? ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি ইজ দ্য হলমার্ক অফ অ্যাকিউট ইনফ্লামেশন। অর্থাৎ ভাস্কুলার পারমিয়াবিলিটি যদি না বাড়ে, আমি যদি ভেসেল থেকে ডাব্লিউবিসি কে বের করে টিস্যুতে না আনতে পারি, তাহলে আমার তো আলটিমেট গোলই পূরণ হবে না। কারণ আমার গোল কি? আমার গোল হচ্ছে ডাব্লিউবিসিটাকে বের করে এনে এনিমিকে কিল করা, তাই না? এই যে দেখেন একটা ভেসেল, ঠিক আছে, এটা ভেসেল, একটা ভাস্কুলার এন্ডোথেলিয়াম, এগুলো হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম। এখানে আমার হচ্ছে ডাব্লিউবিসি আছে। আমি এই ডাব্লিউবিসিটাকে এখান দিয়ে বের করে টিস্যুতে আনবো, যেখানে আমার এনিমি আছে বা ইকোলাই বা যে কোনো একটা অর্গানিজম আছে, ফরেন বডি আছে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি কি করব, এখানে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়াইতে হবে, অর্থাৎ ভেসেলের মধ্যে গ্যাপ তৈরি করতে হবে, যে গ্যাপ দিয়ে ডাব্লিউবিসি বের হয়ে টিস্যুতে চলে আসবে। এখন চিন্তা করেন, ভেসেলের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে, হ্যাঁ, ভেসেলের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে, যে গ্যাপ দিয়ে ডাব্লিউবিসি বের হয়ে আসছে। সেই গ্যাপ দিয়ে কি শুধু ডাব্লিউবিসি বের হয়ে আসবে? এটা কি সম্ভব? এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ সেই গ্যাপ দিয়ে শুধু ডাব্লিউবিসি না, সাথে কিছু ফ্লুইডও বের হয়ে আসে। ঠিক আছে? সাথে কিছু ফ্লুইডও বের হয়ে আসে। এবং এই ইনফ্লামেটরি প্রসেসে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ার কারণে ডাব্লিউবিসি এর সাথে গ্যাপ দিয়ে, ভেসেলের গ্যাপ দিয়ে যে ফ্লুইডটা বের হয়ে আসলো, সেটার নাম এক্সুডেট। সেটা হচ্ছে এক্সুডেটিভ ফ্লুইড। ঠিক আছে? সেটার নাম এক্সুডেট। কোনোভাবেই এটা ট্রানজুডেটের সাথে কনফিউজড করা যাবে না। অর্থাৎ ইনফ্লামেটরি প্রসেসে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ার কারণে যে ফ্লুইডটা বের হয়ে আসে, সেটা হচ্ছে এক্সুডেট। সেটা ভেসেলের এত বড় একটা গ্যাপের মধ্যে দিয়ে বের হয়ে আসছে। সেটাতে সবকিছু বেশি থাকবে, সেটাতে প্রোটিন বেশি থাকবে, সেটাতে ক্লটিং ফ্যাক্টর বেশি থাকবে, সেটা স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হবে, সেটাতে এলডিএইচ বেশি থাকবে, সেটা সবকিছু বেশি হবে। হ্যাঁ, আর হচ্ছে যে ধরেন ওই যে আর একটা দুইটা প্রেশার সম্পর্কে পড়ছেন না, যার অর্থে ফ্লুইডটাকে ধরে রাখতে হেল্প করে, আর হাইড্রোস্ট্যাটিক প্রেশার ফ্লুইডটাকে বের করে দেয়। এই প্রেশার দুইটার যদি ইমব্যালেন্স হয়, এই প্রেশার দুইটার যদি ইমব্যালেন্স হয়, তাহলে যে ফ্লুইডটা তৈরি হয় সেটা হচ্ছে ট্রানজুডেটিভ। একদম কনফিউজ করা যাবে না। ইনফ্লামেশনে এক্সুডেট, ঠিক আছে, ইনফ্লামেশনে এক্সুডেট, আই ই, ঠিক আছে, আই ই, দুইটাই ভাবেল, কাছাকাছি। আপনারা যেভাবে ইচ্ছা মনে রাখেন, কিন্তু মনে রাখতে হবে
ইনফ্লামেশনে এক্সুডেট, ঠিক আছে, ইনফ্লামেটরি প্রসেসে এক্সুডেট ফর্মেশন হবে। আর ট্রানজুডেট হবে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং প্লাজমা অনকোটিক প্রেসারের ইমব্যালেন্সের কারণে। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা দেখেন আপনারা একটু। ইনফ্লামেটরি এক্সুডেট যেটা, ইনফ্লামেটরি এক্সুডেট ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক বলে দিছে কিন্তু ইনফ্লামেটরি এক্সুডেট। তাহলে এটা হচ্ছে ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং ডিক্রিজড কলোয়েডাল অসমোটিক প্রেসার, এই অপশন দুইটা কিন্তু ফলস হবে। ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং ডিক্রিজড কলয়েড অসমোটিক প্রেসারের কারণেও ইডেমা ফর্মেশন হয়, ফ্লুইড বের হয়ে আসে, কিন্তু সেটা এক্সুডেট না, এটা হচ্ছে ট্রানজুডেট। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজুডেটিভ ফ্লুইড, এটা হচ্ছে ট্রানজুডেট। সুতরাং বলেই দিছে যে ইনফ্লামেটরি এক্সুডেট, এই দুইটা অপশন ফলস। কি কি ট্রু হবে? ভাস্কুলার পারমিয়াবিলিটি, ভেসোডাইলেটেশন, লিকেজ অফ ফ্লুইড, প্রোটিন, ব্লাড ভেসেল। অর্থাৎ অ্যাকিউট ইনফ্লামেশনে যে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ার যে প্রসেসগুলা, সেই প্রসেসগুলো ট্রু হবে। ঠিক আছে, আপনারা দেখবেন যে কোনো কোনো জায়গায় এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং অসমোটিক প্রেসার এই জিনিসগুলো ট্রু দেওয়া আছে, বাট এটা ট্রু দিবেন না। আপনার যদি এই সেশনটা করে থাকেন, আমি কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি যে ইনফ্লামেটরি এক্সুডেটে কখনো প্রেসার ডিফারেন্স, প্রেসার ইমব্যালেন্স গুলো ট্রু হবে না, এগুলো ফলস। এক্সুডেট সবসময় ইনফ্লামেশনের ফর্মেশন হবে। ঠিক আছে, ওকে, আশা করি আপনাদের এরপরে আর কনফিউশন হবে না। এরপরে আসেন পেইন ইন অ্যাকিউট ইনফ্লামেশন। একটা বড় চার্ট আছে আপনাদের শীটে বা আপনারা যেখান থেকেই পড়েন। এই যে বিভিন্ন মেডিয়েটরসে, ইনফ্লামেটরি বিভিন্ন মেডিয়েটরসে কি কি ধরনের রিয়াকশন হয়, অর্থাৎ ভেসোডাইলেটেশন কারা করে, ভেসোকনস্ট্রিকশন কারা করে, ভাস্কুলার পার্মিয়াবিলিটি কারা বাড়ায়, পেইন কারা করে, ফিভার কারা করে, এই জিনিসগুলা নিয়ে অনেক বড় একটা চার্ট আছে, যেটা হচ্ছে আপনারা পড়তে পড়তে মনে থাকবে। হ্যাঁ, প্রথমে প্রথম দিনে যদি মুখস্থ করার চেষ্টা করেন তাহলে হয়তোবা অতটা মনে থাকবে না, বাট হচ্ছে পড়তে পড়তে মনে থাকবে। আবার দেখবেন যে ওই যে আমি বলছি না যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম, সেই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম পড়ার সময় অনেকগুলা ইনফ্লামেটরি মেডিয়েটরস এর কাজ আপনাদের তখনই মনে থেকে যাবে। হ্যাঁ, তখনই মনে থাকবে। এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই। চলেন আমরা একটু পেইনের মেডিয়েটরস গুলা দেখি। পেইনের মেডিয়েটরস গুলা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, ব্র্যাডিকাইনিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। টিস্যু টেনশন যদি বাড়ে, ঠিক আছে, টিস্যু টেনশন যদি বাড়ে, পটাশিয়াম যদি বাড়ে, এবং লোয়ার পিএইচ। ঠিক আছে, এগুলো হচ্ছে পেইনের মেডিয়েটর, এগুলো হচ্ছে পেইনের মেডিয়েটর। আপনারা একটু আমার সাথে বলেন, তাহলে আজকে আপনার এইখানে এই সেশনে আপনার চায়ের কাপ হাতে নিয়েই পড়া হয়ে যাবে। পেইনের মেডিয়েটরস হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, সেরোটোনিন, সাবস্টেন্স পি। প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, সেরোটোনিন, সাবস্টেন্স পি। টিস্যু টেনশন বাড়লে, পটাশিয়াম বাড়লে, আর হচ্ছে যদি পিএইচ কমে যায়, টিস্যু টেনশন বাড়বে, পটাশিয়াম বাড়বে, পিএইচ কমে যাবে। তাহলে চলেন আমরা এই কোয়েশ্চেনটাতে যাই। কোয়েশ্চেনটাতে কি আছে? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে পেইন ইন অ্যাকিউট ইনফ্লামেশন কোন কোন মেডিয়েটরের কারণে হয়। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, প্রেসার বাই টিস্যু ফ্লুইড, অর্থাৎ ওই যে বলছি না টিস্যু টেনশন যদি বাড়ে, আর হচ্ছে যে লিউকোট্রাইন্স, ভ্যাসোডাইলেটেশন, তাহলে ফলস। ঠিক আছে, পেইনের মেডিয়েটরস কারা? প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, সেরোটোনিন, সাবস্টেন্স পি। টিস্যু টেনশন যদি বাড়ে, পটাশিয়াম যদি বাড়ে, আর পিএইচ যদি কমে। ঠিক আছে, সেগুলো হচ্ছে পেইনের মেডিয়েটরস গুলো দেখা দিতে থাকলে মনে থাকবে। আচ্ছা, গ্রানুলোমা, এই কোশ্চেনটা একটু মজার কোশ্চেন। গ্রানুলোমা নিয়ে এই কোশ্চেনটা একটু মজার কোশ্চেন, এই জন্য এটা আমি স্লাইডে রাখছি। এটাতে তো কোনো সন্দেহ নাই, আপনারা গ্রানুলোমা নিয়ে একটা বক্স পড়বেন। গ্রানুলোমা নিয়ে, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন কোথায় কোথায় হয়, এপিথেলিয়েড সেল কোথায় কোথায় পাওয়া যায়, এটা নিয়ে একটা বড় বক্স আছে। লাস্ট আওয়ারেও অ্যাড করা আছে, আপনাদের চিন্তার কিছু নাই। জেনেসিসের লেকচার শিটেও আছে, লাস্ট আওয়ারেও আছে। আম, এখন হচ্ছে যে যে জিনিসটা আমি বলতে চাই চাই এখানে, সেটা হচ্ছে আইবিডি। আইবিডি সম্পর্কে আপনারা সবাই জানেন তাই না? আইবিডি কি? ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজের মধ্যে দুইটা ডিজিজ আছে তাই না? একটা হচ্ছে ক্রনস, আর একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস।
দুইটাই ক্রনিক ইনফ্লামেশন, অর্থাৎ ক্রনিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অনেক সময় আমরা এইভাবে বলে থাকি ক্রনিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অর্থাৎ ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস দুইটাই হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এটা নিয়ে কোনো কি বলবো কনফিউশন নাই। কনফিউশন হচ্ছে এই আলসারেটিভ কোলাইটিস নন গ্র্যানুলোমাটাস। হ্যাঁ, এই আলসারেটিভ কোলাইটিস হচ্ছে নন গ্র্যানুলোমাটাস, অর্থাৎ আলসারেটিভ কোলাইটিস গ্র্যানুলোমা ফর্মেশন করে না, বাট ক্রনস ডিজিজ গ্র্যানুলোমা ফর্মেশন করে। তাহলে কি হলো, সকল গ্র্যানুলোমাটাস ডিজিজই, সকল গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশনই ক্রনিক ইনফ্লামেশন, বাট সকল ক্রনিক ইনফ্লামেশন গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন নাও হতে পারে। যেমন আলসারেটিভ কোলাইটিস ক্রনিক, এটা সম্পর্কে কোনো সন্দেহ নাই, বাট গ্র্যানুলোমাটাস না। ক্রনস ডিজিজ ক্রনিক, আবার গ্র্যানুলোমাটাসও। ঠিক আছে, তাহলে আপনাদের এটা কনফিউশন করা যাবে না, এটা হচ্ছে কিন্তু পরীক্ষায় আসে যে ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস গ্রানুলোমা ফর্মেশন কোনটা করে বা ট্রু ফলসে আসে। আপনারা চিন্তা করবেন দুইটাই তো আইবিডি, তাহলে দুইটাই ট্রু, বাট নো, ক্রনস ডিজিজ গ্রানুলোমা ফর্মেশন করে না। সরি, ক্রনস ডিজিজ গ্রানুলোমা ফর্মেশন করে, আলসারেটিভ কোলাইটিস গ্রানুলোমা ফর্মেশন করে না। ঠিক আছে, আর সাইকোডিসিস, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, সিফিলিস এগুলো তো থাকবেই, এটা ওই চারটাতে আছে। আচ্ছা, প্রোস্টাসাইক্লিন আর থ্রম্বোক্সিন A2 এই জিনিসটা নিয়ে একটু দেখানোর জন্য আমি অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম দেখানোর জন্য আমি এই কোয়েশ্চেন দুইটা নিয়ে আসছি। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম আমি ছোট্ট করে আপনাদের একটু বলে দিই। হ্যাঁ, আপনাদের যে একটা বড় চার্ট আমি পড়তে বলছি না, যে মেডিয়েটরস গুলার ফাংশন, এটা কিন্তু অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম পড়ে ফেলে মেডিয়েটরস এর ফাংশন আপনি এমনি পারবেন। তাহলে আমাদের সেল মেমব্রেনে ফসফোলিপিড থাকে। এই যে কোনো ধরনের জিনিসকে ভাঙার জন্য সেই সাবস্টেন্সটা শেষে এজ এনজাইম যুক্ত হয়। তাহলে ফসফোলিপিড আমি কি এনজাইম দিয়ে ভাঙবো? ফসফোলাইপেজ এনজাইম দিয়ে ভাঙবো। ফসফোলাইপেজ এনজাইম দিয়ে ভাঙার পরে সেখানে তৈরি হবে হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। এই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের দুইটা পাথওয়ে, রাইট? এই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের দুইটা পাথওয়ে, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজিনাস পাথওয়ে আর একটা হচ্ছে কি লাইপক্সিজিনাস পাথওয়ে। আমি যদি প্রথমে লাইপক্সিজিনাস পাথওয়েতে আসি, তাহলে দুইটা এনজাইম কাজ করে, একটা হচ্ছে 5 লাইপক্সিজিনেস আর একটা হচ্ছে 12 লাইপক্সিজিনেস। যদি 5 লাইপক্সিজিনেস এনজাইম গুলো কাজ করে, তাহলে তৈরি হবে লিউকোট্রায়েন্স গুলো। ঠিক আছে, লিউকোট্রায়েন্স C4, D4, E4 এগুলো। ঠিক আছে, এখন দেখেন যে লিউকোট্রায়েন্স B4 নামক একটা মেডিয়েটরস আছে, লিউকোট্রায়েন্স B4, এটার স্পেসিফিক অ্যাকশন হচ্ছে কেমোট্যাক্সিস। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন জায়গায় যদি হচ্ছে লিউকোট্রায়েন্স B4 এর অন্য কোনো ফাংশন দেওয়া থাকে, সেটা কিন্তু ফলস হবে, কারণ লিউকোট্রায়েন্স B4 শুধুমাত্র কেমোট্যাক্সিস করবে। আর লিউকোট্রায়েন্স C4, D4, E4 কি করবে? ব্রঙ্কোস্পাজম, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। ঠিক আছে, যদি 12 লাইপক্সিজিনেস এই এনজাইমটা কাজ করে, তাহলে কি তৈরি হবে? লাইপক্সিন A4, লাইপক্সিন B4। অর্থাৎ 5 লাইপক্সিজিনেস এনজাইম গুলো যদি কাজ করে, তৈরি হবে লিউকোট্রায়েন্স গুলো। 12 লাইপক্সিজিনেস এনজাইম যদি কাজ করে, তৈরি হবে লাইপক্সিন গুলো। ঠিক আছে, ওকে। পরে আসি আমরা সাইক্লোঅক্সিজিনেস পাথওয়েতে। সাইক্লোঅক্সিজিনেস পাথওয়েতে তৈরি হবে কি? প্রোস্টাসাইক্লিন, থ্রম্বোক্সিন A2, প্রোস্টাগ্ল্যান্ডিন গুলা, এগুলা। এখন একটা মজার ব্যাপার দেখেন, যে প্রোস্টাসাইক্লিন কি করে? ভেসোডাইলেটেশন করে আর প্লেটলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করে। থ্রম্বোক্সিন A2 কি করে? ভেসো কনস্ট্রিকশন করে আর প্লেটলেট এগ্রিগেশনকে প্রমোট করে। অর্থাৎ জাস্ট অপোজিট কাজ করে দুইটা, তাই না? জাস্ট অপোজিট কাজ করে। এইটা নিয়েই দেখেন প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন আসছে। সহজ না ব্যাপারটা? জাস্ট একটু মানে এটা কিন্তু মুখস্থ করবেন না, আপনি যদি একটু মাথায় রাখেন, একটু কনসেপ্ট বেসড পড়েন, তাহলে দেখা যাবে এই জিনিসগুলো মাথায় থাকবে। প্রোস্টাসাইক্লিন কি করে? ইনহিবিশন অফ প্লেটলেট অ্যাগ্রিগেশন, ভ্যাসোডাইলেটেশন, বাকিগুলা ফলস। প্রোস্টা থ্রম্বোক্সিন A2 কি করে? প্লেটলেট অ্যাগ্রিগেশন, ভেসোকনস্ট্রিকশন, বাকিগুলা ফলস। ঠিক আছে, তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের পাথওয়েটা পড়লে আপনি দুইটা মেডিয়েটরের কাজ কিন্তু জেনে গেলেন। ঠিক আছে, আপনি কিন্তু দুইটা মেডিয়েটরের কাজ জেনে গেলেন, আপনার মুখস্থ করতে হইলো না।
এছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিন আদার্স যেগুলো ভ্যাসোডাইলেটেশন করে, ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায়। আচ্ছা, এখন আর একটা জিনিস বলি, যদি আমি লাইপোক্সিজিনাস পাথওয়েটা বন্ধ করতে চাই, তাহলে আমি ইউজ করব লাইপোক্সিজিনাস ইনহিবিটর গুলা। আবার এই যে লিউকোট্রাইন্স রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটা, সেটা দিয়ে আমি লিউকোট্রাইন C4 D4 E4 কে কি করতে পারি, কাজটা বন্ধ করতে পারি, যার কারণে ব্রঙ্কোস্পাজম বন্ধ হয়ে যাবে। এটা কোন ওষুধটা বলেন তো ব্রঙ্কোস্পাজম বন্ধ করে যে? এটা হচ্ছে মন্টেলুকাস্ট। মন্টিলো। যার কারণে আমাদের, রাইট, এটা হচ্ছে মন্টেলুকাস্ট, জাফির লুকাস্ট। এই এই জিনিসগুলো ব্রঙ্কোস্পাজমকে বন্ধ করে। তাহলে হচ্ছে আমাদের কি বলবো, অ্যাজমার ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়। আবার যদি আমি এই পাথওয়েটা সাইক্লোক্সিজিনাস পাথওয়েটা বন্ধ করতে চাই, তাহলে আমি কি ইউজ করব ভাইয়া বলেন তো? কক্স 1 কক্স 2 ইনহিবিটরস গুলো ইউজ করব, কক্স 1 কক্স 2 ইনহিবিটরস গুলো ইউজ করব। কি সেগুলা? এনএসএইড যেগুলা, অ্যাসপিরিন, ইন্ডোমেথাসিন। এই এনএসএইড গুলা কি করে, এগুলোকে আমরা এক নামে, এক এক নামে কিভাবে চিনি, কি নামে চিনি? পেইন কিলার না? রাইট, পেইন কিলার তো এগুলো। এখন এই পেইন কিলার গুলো কিভাবে কাজ করলো তাহলে? আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে পড়ায় আসছি যে পেইনের মেডিয়েটর কে। পেইনের মেডিয়েটর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই যে দেখেন, এই পাথওয়েতে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে, এই পাথওয়েতে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে। তাই এই পাথওয়েটাই যদি আমি বন্ধ করে দিই, তাহলে পেইন বন্ধ হয়ে যাবে। আর এই পাথওয়ে কে বন্ধ করতেছে? অ্যাসপিরিন, এন্ডোমিথাসিন, এনএসএইডস এগুলা। তাহলে বুঝতে পারছেন, আমি পেইন বন্ধ করে দিচ্ছি। পেইনের মেডিয়েটরস যে পাথওয়েতে তৈরি হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, এই মেডিয়েটরস গুলো যে এই পাথওয়েতে তৈরি হচ্ছে, সেই পাথওয়ে যদি বন্ধ করে দিই, তাহলে সেই পাথওয়ের ইনহিবিটরস দিব। সেই পাথওয়ের ইনহিবিটরস গুলো হচ্ছে কক্স 1 কক্স 2 ইনহিবিটরস, অ্যাসপিরিন, ইন্ডোমিথাসিন, এনএসএইড। এখন দেখেন, এখন আমি আমার ইনফ্লামেশন অনেক, কি বলবো, অনেক বেশি পর্যায়ে চলে গেছে, আমি দুইটা পাথওয়েকেই বন্ধ করব, তখন আমি কি দিব? স্টেরয়েড। অর্থাৎ আমি যদি এই অ্যারাকিডোনিক অ্যাসিড ফুল মেটাবলিজম পাথওয়েকেই বন্ধ করতে চাই, তাহলে দিব হচ্ছে আমরা স্টেরয়েড। আচ্ছা, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম নিয়ে আমরা অনেক কথা বলে ফেলছি। আহ এটা ইম্পর্টেন্ট, এটা থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে তা না, কিন্তু ইম্পর্টেন্ট কেন? এটা যদি আপনি পড়েন, তাহলে আপনার অনেক কিছু মুখস্থ করতে হবে না, আপনি কনসেপ্ট থেকে অনেকগুলো অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, চলেন আমরা পরের চ্যাপ্টারের দিকে একটু আগাই, হিলিং রিপেয়ার এবং হিমোডায়নামিক্স। হিলিং রিপেয়ার হিমোডায়নামিক্স থেকে কয়টা কোয়েশ্চেন আসছে? হিলিং রিপেয়ার হিমোডায়নামিক্স থেকে যদি আমরা একটু দেখি, তাহলে দেখা যায় যে টিস্যু টাইপ। টিস্যু টাইপ বলতে কি বোঝায় আমি? টিস্যু টাইপ বলতে কোনটা স্টেবল সেল, কোনটা পার্মানেন্ট সেল, কোনটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, এগুলা থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে। দেখতেই পাচ্ছেন আপনার প্রিভিয়াসলি 8টা কোয়েশ্চেন লাস্ট আওয়ারে অ্যাড করা আছে। আপু এই হিলিং থেকে, ক্লাসটা থাকবে? হ্যাঁ আপু, এই ক্লাসটা হচ্ছে সম্ভবত বাংলা মেড গ্রুপে থাকবে। লাইভ যেটা, সেটা রেকর্ডেড থাকবে আর কি। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা, হিলিং হিলিং টপিকটা থেকে দেখবেন যে 16টা কোয়েশ্চেন আসছে। হিমোস্টাসিস ইডেমা, এই যে আমি গত আহ, আগের চ্যাপ্টার ইনফ্লামেশনের চ্যাপ্টারে কিন্তু ইডেমা সম্পর্কে অনেক কথা বলে আসছি। ওই ইডেমাটা ছিল ইনফ্লামেটরি ইডেমা, কিভাবে এক্সুডেট ফর্মেশন হলো। এই চ্যাপ্টারে আপনার পড়েন যে কিভাবে ট্রানজুডেট ফর্মেশন হয়। ঠিক আছে, এইটা নিয়ে আমি আবারও বলছি, কনফিউশন করা যাবে না, কোনটা ট্রু কোনটা ফলস এটা কিন্তু ভুল হয়। ট্রানজুডেট সবসময় প্রেসারের ইমব্যালেন্সের কারণে, এক্সুডেট সবসময় ইনফ্লামেশনের কারণে। ওকে, থ্রম্বোসিস থেকে দেখেন 13টা কোয়েশ্চেন আসছে, এম্বোলিজম থেকে একটু কম, ডিআইসি থেকে কোয়েশ্চেন আসে, ইনফ্রাকশন থেকে কোয়েশ্চেন আসে, শক থেকে দেখেন 18টা কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু এই যে যদি আপনি লাস্ট আওয়ার অ্যানালাইসিস না করেন, যদিও আমরা লেকচার পড়ানোর সময় আপনাদেরকে বলেই দেই যে কোনটা 3 স্টার কোনটা ইনফিনিটি স্টার, কিন্তু আমরা কি লেকচারে সব কোয়েশ্চেন আপনাদেরকে পড়াই দিতে পারি? সব কোয়েশ্চেন যদি আপনারা অ্যানালাইসিস না করেন, অপশনগুলা নিয়ে যদি আপনি পরিচিত না হন, আপনার কিন্তু পরীক্ষার হলে অপশনগুলা পরিচিত লাগবে না। ধরেন আপনার ভেতরে কনসেপ্ট আছে, আপনার ভেতরে নলেজ আছে, আপনি জানেন, কিন্তু ওই মুহূর্তে ওই কম সময়ে আপনি অপশন দেখে কনফিউজড হয়ে যাবেন। তাহলে কি, হিলিং 3 স্টার। ঠিক আছে, টিস্যু টাইপ ইম্পর্টেন্ট,
হিমোস্ট্যাসিস ইডেমা পড়ে যেতে হবে, পরীক্ষার হলে পড়ে না যাওয়া, না পড়ে যাওয়া যাবে না। থ্রোম্বোসিস এম্বোলিজম পড়ে যেতে হবে। শ ইনফিনিটি স্টার, ঠিক আছে, শক না পড়ে যাওয়া যাবে না, শক থেকে প্রচুর কোয়েশ্চেন হয়, প্রচুর কোয়েশ্চেন হয়। ডিআইসি ইনফার্কশন পড়ে যেতে হবে, ঠিক আছে। আর ছোট ছোট কিছু টপিক আছে, এগুলো আসলে আমি আলাদা করে আর লিখি নাই, আদার্স কিছু টপিক থেকে কিছু কোয়েশ্চেন থাকে। এই কোয়েশ্চেন গুলো কোনো টপিকের আন্ডারে ওইভাবে ফেলা যায় না, তবে কোয়েশ্চেন আসে। এগুলো আপনি কি মানে পড়ে কভার করতে পারবেন? থিওরি পড়ে কভার করতে পারবেন না, কোয়েশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে। চলেন তাহলে আমরা কিছু কোয়েশ্চেন দেখি। এই যে দেখেন যে হাইপারপ্লাসিয়া মানে স্টিমুলেশন দিলে কোন সেলটা বড়, কোন সেলটা ডিভাইড করতে পারে, ঠিক আছে। কোন সেলটা হাইপারপ্লাসিয়া মানে কি? সেলের নাম্বার বাড়া। আর হাইপারট্রফি মানে কি? সেলের সাইজ বাড়া। তাহলে হাইপারপ্লাসিয়া মানে কি? এটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন, আপনাকে কিন্তু মানে কি বলবো, ডিরেক্টলি বলে নাই যে স্টিমুলেশন দিলে কোন সেলটা ডিভাইড করে, অর্থাৎ কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল বা হচ্ছে স্টেবল সেল, এটা কিন্তু ইয়ে বলে নাই, মানে ডিরেক্ট বলে নাই। স্টিমুলেশন দিলে হাইপারপ্লাসিয়া হবে কোন সেলে, অর্থাৎ এটা কি, এটা স্টেবল সেল, তাই না, যে সাধারণত কন্টিনিউয়াসলি ডিভাইড করে না, বাট যদি স্টিমুলেশন দেন তাহলে ডিভাইড করবে। কি কি আছে এরকম সেল? হেপাটোসাইট, ইউটেরাইন স্মুথ মাসেল সেল, আর থাইরয়েড ফলিকুলার সেল। এখন আপনি বলেন যে কি বলবেন, কার্ডিয়াক মায়োসাইট আর নিউরন এটা কোন টাইপ সেল? এটা কেন পার্মানেন্ট। ফলস হলো? এটা হচ্ছে পার্মানেন্ট পার্মানেন্ট। সেল। অর্থাৎ যতই স্টিমুলেশন দেন, যতই গুতাগুতি করেন ওকে, ও কখনোই ডিভাইড করবে না। নিউরন যদি একবার ডিজেনারেশন হয়ে যায়, ব্রেইন সেল যদি একবার ডিজেনারেশন হয়ে যায়, তাহলে সেটা আর ডিভাইড করে না। এটা থেকে বেশ কিছু কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসছে, দেখছেন তো, আমি দেখাইছি যে 8টা 9টা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসছে। এই যে এগুলো হচ্ছে স্টেবল সেলের এক্সাম্পল, এটা একটু দেখে নিতে হবে, হ্যাঁ। এখন গ্রানুলেশন টিস্যু কি দিয়ে ফর্মেশন হয়? আহ এই জিনিসগুলো, এই যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, নিউলিফর্ম ব্লাড ভেসেল এবং ফাইব্রোব্লাস্ট, হ্যাঁ, এই টিস্যু কোনটা দিয়ে কি ফরমেশন, ফরমেশন কোন কোন টিস্যু কি দিয়ে ফর্মেশন হয়, এটা নিয়েও কিছু কথাবার্তা আছে, এটা নিয়েও কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আপনারা দেখবেন। এখন দেখেন যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অনেক কোয়েশ্চেন আসে এটা থেকে, মানে এই টপিকটা থেকে, যে উন্ড হিলিং এ ইনফ্লুয়েন্স করে কারা কারা। উন্ড হিলিং মানে ভালো হবে কি কি ফ্যাক্টর থাকলে, আর উন্ড হিলিং হবে না কি কি ফ্যাক্টরের কারণে উন্ড হিলিং হবে না, ঠিক আছে। লোকাল ফ্যাক্টর, সিস্টেমিক ফ্যাক্টর, এই জিনিসগুলো কিন্তু মাঝে মধ্যে ভুল হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসগুলো মাঝে মধ্যে ভুল হয়ে যায়। যে দেখেন, এই যে ভিটামিন গ্লুকোকর্টিকয়েড যদি থাকে, গ্লুকোকর্টিকয়েড এটা কিন্তু ইনফ্লুয়েন্স বলছে, হ্যাঁ, বলে নাই যে ভালো করবে অথবা খারাপ করবে। যদি গ্লুকোকর্টিকয়েড থাকে তাহলে উন্ড হিলিং ভালো হবে না খারাপ হবে বলেন তো? খারাপ হবে। যদি খারাপ হবে। ইনফ্লুয়েন্স বললে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, ইনফ্লুয়েন্স মানে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। ভিটামিন সি ডেফিসিয়েন্সি, ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে, এই ফ্যাক্টর গুলো থাকলে কিন্তু উন্ড হিলিং ঠিক মতো হবে না, অর্থাৎ সে উন্ড হিলিং এর প্রসেসটাকে ইন্টারাপ্ট করছে, ইনফ্লুয়েন্স করছে। ইনফ্লুয়েন্স মানে অনেক সময় আমরা ভুল করি, যে আমরা চিন্তা করি যে ইনফ্লুয়েন্স মানে হয়তো ভালো ফ্যাক্টর কোনগুলো, বাট না, এখানে কিন্তু অনেক সময় অনেকে সবগুলা ফলস দিয়ে আসে, এটা কিন্তু দেওয়া যাবে না। ইনফ্লুয়েন্স মানে কোনটা উন্ড হিলিংটাকে ইন্টারাপ্ট করছে, ঠিক আছে। এই ফ্যাক্টরস গুলো এখানে কম ফ্যাক্টরস দেওয়া আছে, লোকাল ফ্যাক্টর, সিস্টেমিক ফ্যাক্টর, এগুলো ডিভাইড করে আরো আরো অনেকগুলো ফ্যাক্টরস আছে, যেগুলো সবগুলা পড়তে হবে, ঠিক আছে। ভার্কোস টায়ার তিনটা একদম ছোটস্থ রাখতে হবে, ভার্কোস টায়ার তিনটা ভুল করা যাবে না। কি কি তিনটা? এন্ডোথেলিয়াল ইনজুরি, হাইপারকোয়াগুলেবিলিটি, আর হচ্ছে স্ট্যাসিস অর টার্বুলেন্ট ব্লাড ফ্লো, ঠিক আছে। ভার্কোস টায়ার তিনটা ভুল করা যাবে না। বাকি যাই আসুক, বাকি অপশনে যাই থাকুক, সব ফলস। এই তিনটা একদম মুখস্থ: এন্ডোথেলিয়াল ইনজুরি, হাইপারকোয়াগুলেবিলিটি, আর হচ্ছে স্ট্যাসিস ও টার্বুলেন্ট ব্লাড ফ্লো, এটা হচ্ছে ভার্কোস টায়ার। এই কোশ্চেনটা একটা এসবিএ কোশ্চেন, এই কোশ্চেনটা আপনাকে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, আপনার পরীক্ষার হলে হঠাৎ করে আপনার মাথায় আসবে না। চলেন আমরা একটু এই কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনে কি কি বলছে। প্রথম ক্লু, প্রথম ক্লু হচ্ছে একটা 32 ইয়ার ওল্ড মেল কে চেস্টে স্ট্যাব করা হয়েছে, ঠিক আছে।
তাকে চেস্টে ছুরি মারা হয়েছে বা চেস্টে কোনোভাবে কিছু দিয়ে স্ট্যাব করা হয়েছে। এরপরে সে আপনার কাছে আসছে ইমার্জেন্সিতে, আপনি ডিএমসি ইমার্জেন্সি ওর ক্যাজুয়ালিটিতে ডিউটি করতেছেন। আপনার কাছে একটা পেশেন্ট আসছে, তাকে ছিনতাইকারী চেস্টে স্ট্যাব করছে। আপনি দেখলেন এক্সামিনেশন করে যে তার রেইজড জেভিপি, ঠিক আছে, পালস হচ্ছে 140, ব্লাড প্রেশার 90/60, ব্রেথ সাউন্ড নর্মাল। 15 মিনিটস পরে সে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেল। তাহলে আপনি এটা ডায়াগনোসিস কি করবেন? যদিও ডায়াগনোসিসটা এখানে দেওয়াই আছে, আমার উচিত ছিল এটা ঢেকে দেওয়া, তাহলে আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারতাম। এখন কার্ডিয়াক টেম্পোনেট আসলে একটু মিসনোমার, এটা নাম হচ্ছে পেরিকার্ডিয়াল টেম্পোনেট অ্যাকচুয়ালি। কেন বলেন তো পেরিকার্ডিয়াল টেম্পোনেট কেন নাম, কেন কার্ডিয়াক না? কারণ কার্ডিয়াক টেম্পোনেট কি, আসলে পেরিকার্ডিয়ামে ব্লাড জমা হওয়ার কারণে হার্টটা ঠিক মতো কাজ করতে পারছে না, অর্থাৎ হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না, অর্থাৎ ব্লাডটা কোথায় জমছে, বাট ব্লাডটা জমছে কিন্তু পেরিকার্ডিয়ামে, সুতরাং এটার নাম পেরিকার্ডিয়াল টেম্পোনেট। এনিওয়ে, এটার তিনটা সাইন থাকবে। একটা হচ্ছে রেইজড জেভিপি, একটা হচ্ছে মাফলড মাফলড হার্ট সাউন্ড মাফলড হার্ট সাউন্ড আর একটা কি, আর একটা হচ্ছে আহ বিপি কম থাকবে অথবা ট্যাকিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া। থাকবে। হুম, বিপি কম থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে। ঠিক আছে, এখানে দেখেন আপনাদের যদি মাফলড হার্ট সাউন্ডটা কোয়েশ্চেনে বলতো তাহলে আপনাদের মাথায় খুব তাড়াতাড়ি এই জিনিসটা কাজ করতো যে এটা কার্ডিয়াক টেম্পোনেট, কিন্তু কোয়েশ্চেনে মাফলড হার্ট সাউন্ডটা বলে নাই। সুতরাং আপনার একটু চিন্তা করতে হবে, আপনার জিনিসটা মিলাইতে হবে যে চেস্টে স্ট্যাব আছে, রেইজ জেভিপি আছে, ট্যাকিকার্ডিয়া আছে, বিপি কম আছে। যদিও মাফলড হার্ট সাউন্ডের কথা বলে নাই, কিন্তু সে কার্ডিয়াক অ্যারেস্টে কিছুক্ষণ পরে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেছে, সুতরাং এটা কার্ডিয়াক টেম্পোনেট। ঠিক আছে, এটা ভুল করার সুযোগ নাই। আপনি এই কোশ্চেন গুলাতে কি বলবো, প্র্যাকটিস করলে মাথায় আহ পরীক্ষার হলে অনেক তাড়াতাড়ি চলে আসবে। না হলে দেখা যাবে এটা নিয়ে আপনি 5 মিনিট কাটায় দিচ্ছেন, 5 মিনিট কাটা দেওয়ার পরে পরীক্ষা হলে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারেন না আপনি। এটা কিন্তু হয়। আপনি কিন্তু কোয়েশ্চেন নিয়ে অনেক বেশি, যেটা আপনি পারতেছেন না সেটা নিয়ে অনেক বেশি সময় কাটানো যাবে না, কারণ ওইটা অ্যান্সার করার জন্য আপনি যে 5টা কোয়েশ্চেন মিস করবেন সেটা কিন্তু ওয়ার্থ ইট না, আপনাকে সব অ্যান্সার করে আসতে হবে। আচ্ছা, চলুন আমরা এরপর একটু জেনেটিক্স নিয়ে কথা বলি, অলরেডি আমরা অনেক সময় কাটায় ফেলছি। জেনেটিক্স চ্যাপ্টারটা থেকে তুলনামূলক কম কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এই যে দেখেন, যদিও মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে 40টা কোয়েশ্চেন আসছে প্রিভিয়াসলি, তারপরেও দেখা যায় যে এটা পুরো মানে ফুল প্রিভিয়াস ইয়ার মিলে একটা এক্সামের যদি আমি চিন্তা করি তাহলে জেনেটিক্স থেকে কিছুটা কম কোয়েশ্চেন আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন 40টা কোয়েশ্চেন আসছে। আপনি যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার যে এত ইম্পর্টেন্ট এটা আপনি বুঝতে পারতেন যদি আপনি লাস্ট আওয়ার অ্যানালাইসিস না করতেন? আমি আপনাদের হয়ে লাস্ট আওয়ার অ্যানালাইসিস করে দিচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কতগুলা কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের করার কথা, যদিও আমি আপনাদেরকে সব কোয়েশ্চেন পড়াই দিতে পারছি না, কিন্তু আমি আপনাদেরকে টপিক গুলো বলে দিচ্ছি যে কোন টপিক ছেড়ে যাওয়া যাবে না। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কি কি, কেউ একজন আপনাকে বলেন যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কি কি? অটোসোমাল ডোমিনেন্ট, autosomal recessive, অটোসোমাল রিসেসিভ, X-linked এক্স dominant লিঙ্কড series. ডমিনেন্ট, এক্স লিঙ্কড রিসেসিভ। হ্যাঁ, এগুলা থেকে কি কোয়েশ্চেন আসে এটা কিন্তু খুব বেশি না, খুব বেশি যে কঠিন কোয়েশ্চেন আসে তা না। দেখেন, অটোসোমাল ডমিনেন্ট কোনগুলা, রিসেসিভ কোনগুলা, এক্স লিঙ্ক ডমিনেন্ট কোনগুলা, রিসেসিভ কোনগুলা। এক্স লিঙ্ক ডমিনেন্ট অত বেশি নাই, শুধু ওই যে ভিটামিন ডি এর একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে, আর এক্স লিঙ্ক রিসেসিভটা অনেকগুলো আছে। এই তিনটা জিনিস আপনাকে মুখস্থ করতে হবে, কিছু করার নাই, আপনাকে বারবার করতে হবে কোয়েশ্চেন গুলা, কি বলবো, সলভ করতে হবে। যদি আমি আপনাদেরকে লাস্ট আওয়ারটা একটু দেখাই তাহলে হচ্ছে জেনেটিক্স, এই যে দেখেন জেনেটিক্স, জেনেটিক্স এই যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে দেখেন অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার কোনগুলা, এটা কোয়েশ্চেন। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার কোনটা, হ্যাঁ এই যে অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার কোনটা, এটা কোয়েশ্চেন। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার কোনটা, এটা কোয়েশ্চেন। এই যে অটোসোমাল ডমিনেন্ট কোনটা, তা রিসেসিভ কোনটা, এগুলাই কোয়েশ্চেন। হ্যাঁ, আর একটা কোয়েশ্চেন হয় হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভের বৈশিষ্ট্যগুলা, ক্যারেক্টার, যেমন এই যে দেখেন
অটোজোমাল ডমিনেন্টে এই যে ক্যারেক্টার গুলা নিয়ে কোয়েশ্চেন হয়েছে, ঠিক আছে, ক্যারেক্টার গুলা নিয়ে কোয়েশ্চেন হয়েছে, অটোজোমাল রিসেসিভের ক্যারেক্টার গুলা নিয়ে কোয়েশ্চেন হয়েছে, এগুলা নিয়েই মেইনলি কোয়েশ্চেন হয়। অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ কোন, অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভের এক্সাম্পল আর ক্যারেক্টার, এটাই আপনাদের পড়া মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে। এই যে দেখেন রিসেসিভের এক্সাম্পল, রিসেসিভের ফিচার, ঠিক আছে, এক্স লিঙ্ক রিসেসিভের এক্সাম্পল, এক্স লিঙ্ক রিসেসিভের ফিচার, এটাই কোশ্চেন। তাহলে আপনি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে যে 40টা কোশ্চেন আসছে, 40টা কোশ্চেন কিন্তু খুব বেশি যে আকাশ বাতাস থেকে কোশ্চেন হয়েছে তা না, ঠিক আছে, 40টা কোশ্চেন আকাশ বাতাস থেকে হয় নাই। শুধুমাত্র আপনি কি পড়বেন, এক্সাম্পল পড়বেন আর হচ্ছে ফিচার পড়বেন। এখন আপনারা বলবেন যে আপু এক্সাম্পল আর ফিচার ছাড়া আর পড়ারই বা কি আছে? আসলে পড়ার কিছু নাই, এক্সাম্পল আর ফিচারই মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের পড়া। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসেন যে অ্যাবনর্মালিটি অফ ক্রোমোজোম অ্যান্ড অ্যানালাইসিস থেকে 10টা কোশ্চেন, সাইটোজেনিক ডিসঅর্ডার থেকে কিছু কোশ্চেন আসছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম আর টার্নার সিনড্রোম। হ্যাঁ, এগুলা নিয়ে কিছু পড়া আছে। এগুলা আপনি জেনেসিসের শীটের প্রথম থেকেও মানে ভিতরের দিক থেকেও পড়তে পারেন। আবার দেখবেন যে জেনেসিসের জেনেটিক্স শীটের লাস্টের দিকে একদম লিস্ট আকারে 3টা ডিসঅর্ডারের ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, এটার ক্যারেক্টারিস্টিক্স গুলা পড়তে হবে। তাহলে আপনাদের জন্য কি বলবো, আপনাদের জন্য হচ্ছে 3 স্টার টপিক কোনটা? 3 স্টার টপিক হচ্ছে মেন্ডেলিয়ান, 3 স্টার না, এটা ইনফিনিটি স্টার, ঠিক আছে, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার হচ্ছে ইনফিনিটি স্টার, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম না পড়ে যাওয়া যাবে না। আর বাকিগুলা হচ্ছে ধরেন পড়বেন 2 স্টার আর কি, অ্যাবনর্মালিটিস অফ ক্রোমোজোম, মিসেলেনিয়াস কিছু টপিক, মিসেলেনিয়াস বলতে আসলে ছোট ছোট টপিক থেকে কোশ্চেন হয়েছে, যেগুলো আমি সবগুলা এই স্লাইডে অ্যাড করতে পারি নাই। হ্যাঁ, যেগুলো আমি সবগুলা এই স্লাইডে অ্যাড করতে পারি নাই, এজন্য এগুলাকে আমি মিসেলেনিয়াস বলে ফেলছি, এটাই আর কি। এখন হচ্ছে তাহলে আপনি অবশ্যই মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের কি পড়বেন, আহ ফিচার পড়বেন, এক্সাম্পল পড়বেন, আর ডাউন সিনড্রোম, ক্লাইন্ট ক্যারেক্টারিস্টিক্স পড়বেন, আর বাকি জিনিসগুলা মোটামুটি পড়বেন আর কোশ্চেন সলভ করবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। এই যে এই ধরনেরই কোশ্চেন হবে, অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার কোনটা, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, আর হচ্ছে নিউরোফাইব্রোসিস, বাকিগুলা কি, বাকিগুলা হচ্ছে অটোসোমাল রিসেসিভ। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আহ এরপরে অটোসোমাল ডমিনেন্টের ট্রেট, অর্থাৎ অটোসোমাল ডমিনেন্টের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, মানে একটা, ঠিক আছে, এইগুলা এগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে। এই যে ক্লাইনফেল্টার থেকে কোশ্চেন হয়েছে, ক্লাইনফেল্টারে হচ্ছে গাইনেকোম্যাসিয়া থাকবে, মেন্টাল রিটার্ডেশন থাকবে, আর এক্স এক্স ওয়াই জেনোটাইপ, অর্থাৎ একটা ওয়াই থাকবে, যদি একটা ওয়াই, সরি একটা এক্স এক্সট্রা থাকবে, ঠিক আছে, যদি একটা এক্স, 2টা এক্স, 3টা এক্স এক্সট্রা থাকে, সেটাই হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ কি, টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ কি? 45X Pro। 45X। 45 এক্স, 45 এক্স, এক্স বা এক্স জিরো আর কি, অর্থাৎ তার ওয়াইটা নাই, আবার মানে ওয়াইও নাই, এক্সও নাই। আচ্ছা, যদি ওয়াই না থাকে তাহলে সে কখনো মেল না, ঠিক আছে, তার মানে টার্নার সিনড্রোমের ইয়ে কিন্তু ফিমেল, টার্নার সিনড্রোমের জেন্ডার হচ্ছে কখনো মেল হবে না, কারণ যদি ওয়াই অ্যাবসেন্ট থাকে সে কখনো মেল না, ঠিক আছে। তাহলে হচ্ছে ওয়েবিং অফ নেক, অ্যাটিপিক্যাল জেনিটালিয়া, লো পোস্টেরিয়র হেয়ারলাইন, লিম্ফেডিমা অফ হ্যান্ড, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ক্যারেক্টারিস্টিক্স খুব ইম্পর্টেন্ট। এডওয়ার্ড আর পাতাওয়ের শুধুমাত্র ক্যারিওটাইপ পড়বেন, খুব বেশি ক্যারেক্টারিস্টিক্স ফিচার দরকার নাই, ঠিক আছে। এরপর আসেন এই মানে যে প্যাথোলজির সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা থেকে কোয়েশ্চেন আসবেই, ধরেন যেটা থেকে কোয়েশ্চেন না আসলে পরীক্ষায় হবে না, এরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা কি, সেটা হচ্ছে নিওপ্লাজম। খুবই ইম্পর্টেন্ট, নিওপ্লাজমের কোয়েশ্চেনের সংখ্যা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কেন এত ইম্পর্টেন্ট। দেখেন, শুধুমাত্র বিনাইন টিউমার কোনটা, ম্যালিগন্যান্ট টিউমার কোনটা, এটা থেকেই প্রিভিয়াসলি 15টা মতো কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। প্রি ক্যান্সারাস কন্ডিশন না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। মেটাস্ট্যাসিস,
কোথায় কোন টিউমার বোনস, কোথায় মেটাস্টাসিস হয়, বোনসে হয় নাকি সে হচ্ছে হেমাটোজেনাস মেটাস্টাসিস হয় নাকি লিম্ফ দিয়ে মেটাস্টাসিস হয়, কোথায় হয়, এগুলো ইম্পর্টেন্ট। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। টিউমার মার্কার না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। আর মিসেলেনিয়াস টপিক হচ্ছে ছোট ছোট আরো অনেক কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তাহলে কি হইলো? তাহলে হইলো যে বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমার এটা হচ্ছে ইনফিনিটি স্টার। প্রি ক্যান্সারাস কন্ডিশন এটা ইনফিনিটি স্টার। এরপরে হচ্ছে মেটাস্ট্যাসিসের যে কোয়েশ্চেন গুলা, এগুলা ইনফিনিটি স্টার। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম এটা ইনফিনিটি স্টার। টিউমার মার্কার এটা হচ্ছে ইনফিনিটি স্টার। ঠিক আছে, বাকিগুলাও আসলে পড়তে হবে, বাকিগুলা পড়তে হবে, কোয়েশ্চেন সলভ করতে হবে, কিন্তু এই কয়েকটা টপিক না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। কেন? আপনারা নিজেরাই সেটা দেখতে পাচ্ছেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি পড়তে বলতেছি এটা বিশ্বাস করতে হবে না। আপনি পরীক্ষার কোয়েশ্চেনের সংখ্যা দেখেন যে প্রিভিয়াসলি এতগুলা কোয়েশ্চেন এই টপিকগুলা থেকে আসছে। আপনি এই কোয়েশ্চেন গুলা শুধু নিওপ্লাজমের, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমি এতবার প্রি ক্যান্সারাস কন্ডিশন পড়ছি, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম পড়ছি, টিউমার মার্কার পড়ছি, কিন্তু কিছুতেই মনে থাকে না। মুখস্থ করে এগুলো আসলে মনে থাকে না। এগুলা কোয়েশ্চেন সলভ করতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে দিতে কোয়েশ্চেন সলভ করতে করতে এগুলো আয়ত্তে আসবে। বাকিগুলো পড়তে হবে, হ্যাঁ বাকিগুলো পড়তে হবে। স্টেজিং, গ্রেডিং, হরমোন রিলেটেড টিউমার, রেডিও সেন্সিটিভ টিউমার কোনগুলা, ফ্যামিলিয়ার টিউমার, জার্ম সেল টিউমার। আচ্ছা, যদি আমরা কোয়েশ্চেনে যাই তাহলে দেখেন যে ম্যালিগন্যান্ট বোন টিউমার, এই যে কোনটা ম্যালিগন্যান্ট কোনটা বিনাইন, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়তেছি, প্যাথোলজি থেকেই পড়তেছি, মানে ফোর্থ ইয়ার থেকেই পড়ি। তারপরও এটা থেকে কোশ্চেন হয় যে কোনটা বিনাইন কোনটা ম্যালিগন্যান্ট। ঠিক আছে, এটা থেকে অহরহ কোশ্চেন হয়। এই যে কন্ড্রোসার্কোমা হচ্ছে ম্যালিগন্যান্ট, অস্টিওক্লাস্টোমা কিন্তু ম্যালিগন্যান্ট না, ব্রাউন টিউমার ম্যালিগন্যান্ট না, ঠিক আছে, ব্লাস্টোমা, মেনিনজিওম এগুলো কিন্তু ম্যালিগন্যান্ট না। আচ্ছা, প্রি ক্যান্সারাস কন্ডিশন নিয়ে আমি তো বলছি, প্রি ক্যান্সারাস কন্ডিশন আমারও মনে থাকতো না যে কোন সিস্টেমে কোন কন্ডিশনটা হয়। তবে এটা বারবার পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে, বারবার কোয়েশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রি ক্যান্সারাস কন্ডিশন। প্রি ক্যান্সারাস কন্ডিশন নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আসছে, হ্যাঁ দেখছেনই তো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন কোনগুলা। এখন হচ্ছে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার কোনগুলা। এটা আমিও ক্লাস করার সময় আমাকে মেন্টর এই কি বলবো এই নেমোনিকটাই বলছেন, জেনেসিসের শীটে এই নেমোনিকটাই আছে, আপনাদের লাস্ট আওয়ারে এই নেমোনিকটাই আছে, আমিও আবার এই নেমোনিকটাই বলতেছি যে আমি বাসায় যে কার গলায় ফুল মালা দেব। এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি? লোকালি অ্যাডভান্স টিউমার, আচ্ছা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার কোনগুলো, যেগুলোর মেটাস্টাসিস হয় না, যেগুলো লোকালি থাকে, ঠিক আছে, যেগুলো হচ্ছে লোকালি লিমিটেড থাকে, এইগুলো আমি এই নেমোনিকটা দিয়ে মনে রাখতে পারবো। যদি আপনারা আগে না পড়ে থাকেন তাহলে এই ক্লাসে একটু দেখে নিবেন যে আমি অ্যামলিওব্লাস্টোমা, বাসায় বিসিসি অর্থাৎ বেসাল সেল কার্সিনোমা, জায়ান্ট সেল টিউমার অফ বোন, কার্সিনয়েড টিউমার, গ্লিওমা, ফাইব্রোম্যাটোসিস। ফাইব্রোম্যাটোসিস কিন্তু আবার ডিপ সিটেড হতে হবে, এটাও কিন্তু একটা কোয়েশ্চেনের অপশন। কোন একটা কোয়েশ্চেনে দেখবেন যে ডিপ সিটেড ফাইব্রোম্যাটোসিস। আচ্ছা, এরপরে হচ্ছে মিক্সড সালাইভারি টিউমার, মার্জুলিন আলসার। এই জিনিসগুলো লোকালি অ্যাডভান্সড, লোকালি ম্যালিগনেন্ট, অর্থাৎ এগুলো স্প্রেড করবে না। আচ্ছা, এরপরে হরমোন প্রডিউসিং টিউমার কোনগুলো একটু দেখেন। যে হরমোন প্রডিউসিং টিউমার হচ্ছে এই যে আপনারা এই এবিসিডি জিএইচ এসটি এই নেমোনিকটা দিয়ে মনে রাখতে পারবেন। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। ঠিক আছে, হরমোন প্রডিউসিং টিউমার আলাদা, হরমোন ডিপেন্ডেন্ট টিউমার আলাদা, দুইটার মধ্যে পার্থক্য কি? হরমোন প্রডিউসিং টিউমার হচ্ছে ওই টিউমারটা হরমোন প্রডিউস করবে, আর হরমোন সেন্সিটিভ টিউমার হচ্ছে ওই টিউমারটা যে কোনো ধরনের হরমোনাল থেরাপির প্রতি সেন্সিটিভ, অর্থাৎ আপনি হরমোনাল থেরাপি ওই টিউমারের ওই ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতে পারবেন। তারা হচ্ছে হরমোন ডিপেন্ডেন্ট বা হরমোন সেন্সিটিভ টিউমার। এগুলো কারা? এগুলো হচ্ছে আহ মনে রাখেন মেয়েদের ক্ষেত্রে ওভারি, ব্রেস্ট, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ওভারি, এন্ডোমেট্রিয়াম অর্থাৎ ইউটেরাস, ওভারি, ইউটেরাস, ব্রেস্ট, এই তিনটা হরমোন সেন্সিটিভ।
ছেলেদের জন্য প্রোস্টেট, আর হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা, থাইরয়েড কার্সিনোমা। ঠিক আছে, তাহলে ফিমেলদের ক্ষেত্রে ওভারি, ইউটেরাস অর্থাৎ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, এই তিনটা। ছেলেদের জন্য প্রোস্টেট কার্সিনোমা, আর হচ্ছে এক্সট্রা দুইটা ইউনিসেক্স কি ম্যালিগন্যান্ট মেলানোমা আর থাইরয়েড কার্সিনোমা। এই ছয়টা জিনিস হচ্ছে হরমোন ডিপেন্ডেন্ট বা হরমোন সেন্সিটিভ টিউমার। এটা হচ্ছে টিউমার মার্কারের কোয়েশ্চেন। টিউমার মার্কারের কোয়েশ্চেন যে ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে কোন টিউমার মার্কার আমরা ইউজ করব। ঠিক আছে, এগুলা দেখা যাবে যে আপনি পরীক্ষার হলে কি হবে, পরীক্ষা হলে যে আপনি কোয়েশ্চেন অ্যানালাইজ মানে কোয়েশ্চেন সলভ না করে যান, তাহলে আপনার মাথায় থাকবে একটা। কোনটা মাথায় থাকবে? সিএ 15.3, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ি, ব্রেস্ট কার্সিনোমার টিউমার মার্কার। আপনার এই যে 27, 29, HER2, এগুলাও যে টিউমার মার্কার বা বায়োমার্কার, এগুলা আপনি কোয়েশ্চেন সলভ না করে থিওরি পড়ে জীবনেও পরীক্ষার হলে প্রডিউস করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সামনের দিকে আগাই, কারণ নিওপ্লাজম অনেক বড়, এখান থেকে অনেক পড়ার জিনিসপত্র আছে। এই যে হাইলি সেন্সিটিভ টু কেমোথেরাপি, এই জিনিসটা নিয়ে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার শীটে দেখবেন রেডিও রেজিস্ট্যান্স, কেমো রেজিস্ট্যান্ট পারবেন না। আপনি কি মুখস্থ করবেন? আপনি মুখস্থ করবেন রেডিও রেজিস্ট্যান্ট গুলা, কেমো রেজিস্ট্যান্ট গুলা। কেমো সেন্সিটিভ আর রেডিও সেন্সিটিভ যেগুলো, সেগুলো আপনি রিডিং পড়বেন। ঠিক আছে, এক্সক্লুশন মেথডে ট্রু ফলস দিবেন। অর্থাৎ আপনি ধরেন পড়ছেন হচ্ছে রেডিও রেজিস্ট্যান্ট, ঠিক আছে, রেডিও রেজিস্ট্যান্টটা পড়ছেন, এইগুলা ছাড়া বাকিগুলা নিশ্চয়ই রেডিও সেন্সিটিভ। আবার আপনি পড়ছেন হচ্ছে কেমো রেজিস্ট্যান্ট, ঠিক আছে, এইগুলা ছাড়া বাকিগুলা নিশ্চয়ই কেমো সেন্সিটিভ। ঠিক আছে, সব পড়ে মনে রাখা আসলে সবসময় সম্ভব হয় না, এই আর কি। আচ্ছা, ওয়েল ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার হচ্ছে ফলিকুলার আর প্যাপিলারি, বাকিগুলা পোরলি ডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, আর একটা জিনিস আপনাদেরকে বলি। উম আচ্ছা, এটা দেখেন এক্সফোলিয়েশন সাইটোলজির একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আহ এটা দেখেন, এই কোয়েশ্চেনটা এনএসসিটি দিব। এনএসসিটি কি? এনএসসিটি কি? ব্রেস্ট নিউ অ্যাডজুভ্যান্ট কার্সিনোমার কেমোথেরাপি। ক্ষেত্রে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, রাইট। নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি কি? যেটা হচ্ছে সার্জারির আগে দেওয়া হয়। সার্জারির পরে যেটা দিব সেটা হচ্ছে অনলি অ্যাডজুভেন্ট। ঠিক আছে, অ্যাডজুভেন্টটা হচ্ছে আফটার সার্জারি, নিও অ্যাডজুভেন্টটা হচ্ছে বিফোর সার্জারি। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদেরকে জানার জন্য বললাম আর কি। কোয়েশ্চেনটা হচ্ছে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি প্ল্যান করার আগে আমার কি দেখতে হবে? দেখতে হবে হচ্ছে রিসেপ্টর স্ট্যাটাস, অর্থাৎ ইআর, পিআর, HER2, এই রিসেপ্টর গুলা যদি আমি স্ট্যাটাস না দেখি, যদি এরা পজিটিভ নাই হয়, তাহলে আমার কি নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে লাভ হবে? রিসেপ্টর পজিটিভ থাকলে তো আমি প্রগনোসিস জানতে পারবো বা ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে জানতে পারবো, আমার কোন কেমোথেরাপি কাজে লাগবে এটা সম্পর্কে জানতে পারবো। সুতরাং কেমোথেরাপি প্ল্যান করার আগে আমার অবশ্যই ইমিউনোহিস্টোকেমিস্ট্রির দ্বারা রিসেপ্টর স্ট্যাটাস জানতে হবে। আচ্ছা, এর মাধ্যমে আমাদের নিওপ্লাজম টপিক শেষ। হ্যাঁ, নিওপ্লাজমে কিন্তু প্রচুর পড়া, আমি জাস্ট ওভারভিউ করে গেছি যে কি ধরনের কোয়েশ্চেন হয়। আমি প্রথমে কিন্তু বলছি যে কোন টপিক গুলা ইনফিনিটি স্টার, নিওপ্লাজম থেকে অনেক কোয়েশ্চেন হয়েছে প্রিভিয়াসলি, অনেক কোয়েশ্চেন হয় নিওপ্লাজমে। লাস্ট আওয়ার নিয়ে বসলে দেখবেন যে একদিনে আপনি সব শেষ করতে পারছেন না। ঠিক আছে, আপনাকে অনেক কোয়েশ্চেন সলভ করতে হবে। আচ্ছা, এরপরে হিস্টোপ্যাথোলজি থেকে প্রিভিয়াসলি 30টা মতো কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, হিস্টোপ্যাথোলজির জন্য যে আলাদা করে বই নাই, লেকচার শিট নাই, তবে হচ্ছে অ্যাড করা আছে হিস্টোপ্যাথোলজির জিনিসপত্রগুলো, এগুলা থেকে প্রিভিয়াসলি কিছু কোয়েশ্চেন আসছে। যেমন দেখেন যে রুটিন হিস্টোলজিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা কোন ফিক্সিটিভ ইউজ করি, 10% ফরমালিন বাউন্ড সলিউশন। আর এক্সফোলিয়েটিভ সাইটোলজি, যে এই কোশ্চেনটা আমি খুঁজতেছিলাম, যে এক্সফোলিয়েটিভ সাইটোলজি নিয়ে একটু কথা বলবো। এক্সফোলিয়েটিভ সাইটোলজি নিয়ে আপনাদেরকে একটা সহজ কি বলবো ট্রিক্স শিখাই দিই। সেটা হচ্ছে যেখানে যেখানে সিক্রেশন আছে, হ্যাঁ, যেসব অর্গান থেকে সিক্রেশন আসে, সেসব জায়গায় আপনি এক্সফোলিয়েটিভ
সাইটোলজি করতে পারবেন। ঠিক আছে, যদি আপনার মনেও না থাকে যে এক্সফোলিয়েটিভ সাইটোলজি কোথায় করা যায়, তাহলে আপনি একটু চিন্তা করবেন যে যেসব অর্গানের সিক্রেশন আসে সেসব জায়গায় সেলগুলা ওই সিক্রেশনে ঝরে পড়ে, অর্থাৎ এক্সফোলিয়েট করে। ঠিক আছে, তাহলে ওই সিক্রেশনটা নিলে আমি এক্সফোলিয়েটিভ সাইটোলজি করতে পারবো। অর্থাৎ লাং, ব্লাডার, প্রোস্টেট, তারপর গ্যাস্ট্রিক কার্সিনোমা, সার্ভাইকাল, ব্রঙ্কিয়াল, এন্ডোমেট্রিয়াল, এই জিনিসগুলাতে ওই সিক্রেশনের সাথে কিছু সেল পাওয়া যায়, কারণ ওই সেলগুলা এক্সফোলিয়েশনের কারণে ওই সিক্রেশনে অ্যাড হয়ে যায়, যার কারণে সেখানে এক্সফোলিয়েটিভ সাইটোলজি করা যায়। আচ্ছা, ফ্রোজেন সেকশন কি? অপারেশন থিয়েটারে ওটি টেবিলে ডিসিশন নেওয়ার জন্য আমরা যে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনটা করি সেটা হচ্ছে ফ্রোজেন সেকশন। ফ্রোজেন সেকশন একদম ফ্রেশ স্টেটে পাঠাইতে হবে। ঠিক আছে, আপনি একটা স্যাম্পল নেবেন, ফ্রোজেন সেকশনে পাঠাবেন একদম ফ্রেশ, এবং আপনি ওয়েট করবেন, এরপরে ডিসিশন দিবেন। অর্থাৎ ফ্রোজেন সেকশনে কখনো কোনো ধরনের ফিক্সেটিভ ইউজ করা যাবে না, এটা কখনো ভুল করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, ফ্রোজেন সেকশনে আহ হচ্ছে কোনো ধরনের প্রিজারভেটিভ ইউজ করা যায় না। এখন আমরা দেখব, মোটামুটি আমরা আমাদের সেশনের একদম শেষ পর্যায়ে চলে আসছি, যে আমরা এখন দেখব যে লাস্ট আওয়ার আমরা কিভাবে পড়বো। আপনারা অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে সম্ভবত জয়েন করেছিলেন 25 জন। এখনো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্টিসিপেন্ট 25 জন। আপনারা অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে আমার কথা শুনছেন, আমি খুবই কৃতজ্ঞ। তবে আশা করি আপনারা এই সেশনটা থেকে কিছু লাভ, কিছু নিয়েই, কিছু না কিছু গেইন করেই আপনারা যেতে পারবেন। কিভাবে এই 1 মাস আপনি লাস্ট আওয়ারটাকে ইউজ করবেন। ঠিক আছে, ধরেন এক মাস না, ধরেন আপনি হচ্ছে পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন বা ডিপ্লোমার জন্য প্রিপারেশন নেবেন, বা এমনও অনেকে এই সেশনটা করতেছেন যে একদম নতুন প্রিপারেশন নেবেন। ঠিক আছে, তাহলে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন? আপনি একদম ধরেন জানেন না যে কিভাবে শুরু করতে হবে। প্রথম থেকে যদি আমি আসি, তাহলে প্রথমে আপনাকে আসলে লাস্ট আওয়ার যদি প্রথম দিকে প্রথমে সলভ করতে চান, তাহলে একটু কঠিন লাগতে পারে। প্রথমে আপনি থিওরিটা পড়বেন। হ্যাঁ, মোটামুটি ভাবে পড়লেও হবে, খুব যে ডেপথে পড়তে হবে, আপনার যে একদম রবিন্স পড়ে ফেলতে হবে, খালেক ফেলতে হবে, ব্যাপারটা এমন না। আমরা লেকচারে সাধারণত সব কিছু কম্পাইল করে একটা সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে দিই। আপনি বইটা দাগাইলেন, লেকচারটা করলেন, বইটা রেডি করলেন। ঠিক আছে, এখানে আপনার প্রিপারেশন কমপ্লিট হয় না। আমি এই সেশনের শুরুতেও একটা কথা বলছি, এখনো বলছি, লাস্ট আওয়ার ইজ নট ফর লাস্ট আওয়ার, লাস্ট আওয়ার ইজ ফর ফার্স্ট আওয়ার। অর্থাৎ এই যে আপনি থিওরিটা প্রথমবার পড়লেন, এরপরেই আপনাকে কোয়েশ্চেন নিয়ে বসতে হবে। এখন আপনি দেখবেন যে আপনি এই থিওরি পড়ার পরেও অসংখ্য জিনিস পারেন না, অসংখ্য নতুন অপশন আসছে, অসংখ্য নতুন স্টেম আসছে। এটাই স্বাভাবিক, সবকিছু আপনি থিওরিতে পড়ে ফেলতে পারবেন না। এর মধ্যে কিছু কিছু জিনিস আপনাকে কি করতে হবে, আপনি সেই জিনিসগুলা, এক্সট্রা যে ইনফরমেশন গুলা পেলেন, সেগুলা আপনি আপনার লেকচার শিটে বা যেটা দেখে আপনি পড়ছেন থিওরি, সেটাতে অ্যাড করে ফেলবেন। এইবার আপনার একটা কমপ্লিট থিওরি বুক হইলো, আপনার একটা গোছানো প্রিপারেশন হইলো। হ্যাঁ, আপনি এইটাকেই বারবার রিভিশন দিতে থাকবেন। ঠিক আছে, আপনি তাহলে, আমি প্রথমে কি বলছি, প্রথমে আপনি লেকচার শিট পড়বেন, থিওরি পড়বেন, এরপর আপনি কোয়েশ্চেন সলভ করবেন। কোয়েশ্চেন থেকে যা আপনি গেইন করবেন, যা আপনি এক্সট্রা ইনফরমেশন পাবেন, সেটা আপনি লেকচার শিটে অ্যাড করবেন। আপনার গোছানো কমপ্লিট, আপনার পড়া গোছানো কমপ্লিট। এরপর আপনি কি করবেন? রিভিশন দিবেন, পরীক্ষা দিবেন, রিভিশন দিবেন, পরীক্ষা দিবেন। এবং আপনার মনে হবে কি থিওরি পড়লাম, প্রতি পরীক্ষাতেই নতুন কিছু কোয়েশ্চেন আসে, এটাই স্বাভাবিক। আপনি ইভেন আপনার মেইন পরীক্ষাতেও নতুন কোয়েশ্চেন পাবেন, অনেক আনকমন জিনিস পাবেন, সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনার একার জন্য আনকমন, এটা সবার জন্য আনকমন। আপনার কনসার্ন হচ্ছে আপনাকে সহজ জিনিস মিস করা যাবে না, প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো মিস করা যাবে না। ঠিক আছে, আহ এইগুলো হচ্ছে আপনার গেম চেঞ্জার। ঠিক আছে, আনকমন জিনিসগুলা সবার জন্য আনকমন, সেগুলো মোটামুটি আপনার পরীক্ষা দিতে দিতে, আহ নতুন জিনিস দেখতে দেখতে, কোয়েশ্চেন সলভ করতে করতে আপনার মধ্যে যে রেসিডুয়াল তৈরি হবে, সেটা থেকে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি আপনার বইটাকে গুছিয়ে আনার পর আপনি পরীক্ষা দিবেন, রিভিশন দিবেন, পরীক্ষা দিবেন, রিভিশন দিবেন। পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার মনে হতে পারে পরীক্ষাতে 2-3 ঘন্টা করে সময় নষ্ট হয়, আমি পরীক্ষা দিব না, ব্যাপারটা এমন না। ওই 2-3 ঘন্টায় আপনার যে সময়, যে গেইনটা হবে,
সেটা আপনার আলটিমেটলি একদম লাস্ট লাস্ট পরীক্ষায় মানে মেইন পরীক্ষায় অনেক হেল্প করবে। তো আপাতত এই পর্যন্তই, সবার জন্য অনেক শুভকামনা। আপনাদের পরীক্ষা অনেক কাছাকাছি চলে আসছে, তারপরেও আপনারা আহ কষ্ট করে অনেকক্ষণ সাথে ছিলেন। আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে সেটা করতে পারেন আর কি, আমি চেষ্টা করব যথাসম্ভব সেটা অ্যান্সার দেওয়ার। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। আপু শুরুর দিকে যে তিনটা চ্যাপ্টারের ওগুলার হচ্ছে আপু স্ক্রিনশটটা নিতে পাইনি, একটু দেওয়া যাবে? যে এই প্রিভিয়াসলি কোশ্চেন যে এসেছে সেটা। আচ্ছা, কোন কোন তিনটা চ্যাপ্টার আপু? আপু সেল ইনজুরি, ইনফ্লামেশন আর হচ্ছে হেমোডাইনামিক্স। আচ্ছা আপু, এটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশনের কোয়েশ্চেনটা, সেলুলার অ্যাডাপ্টেশনের প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিসটা। জি আপু হয়েছে এটা। আচ্ছা, আহ এরপরে হচ্ছে ইনফ্লামেশন, না এটা হচ্ছে ইনফ্লামেশন একটা। জি আপু হয়েছে। আচ্ছা, আরেকটা বলছেন হচ্ছে হিমোডাইনামিক্স, এটা হচ্ছে হিমোডাইনামিক্স একটা। জি আপু হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ছাড়া আর কোনো কনফিউশন? ওকে, যদি না থাকে তাহলে আমরা আস্তে আস্তে শেষ শেষ করি। সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক শুভকামনা, সবার জন্য অনেক দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন।